পড়াইছিলাম তাই না? এই পর্যন্ত পড়ানো হয়েছিল। এই যে পর্যন্ত শুধুমাত্র কি পয়েন্টটা পড়াইছিলাম মনে হয়, তাই না? কি পয়েন্ট পর্যন্ত পড়ানো হয়েছিল? এই যে ম্যাম আপনি ওই ডাইভারজেন্সের থিওরির যে থিওরি আছে ওইটা বুঝাইছেন, আর লাস্টে ওই এটা বুঝাইছেন আর কি, সমীকরণটা ফ্রম হ্যাঁ, দিস এটা। বুঝতে পারছি আমি। মানে এই যে এই ইকুয়েশন 1 নম্বর ইকুয়েশনটা আর স্টেটমেন্টটা পড়ানো হয়েছিল তাই না? জি ম্যাম। আচ্ছা, এখন দেখেন স্টেটমেন্ট পড়ানোর পরে আমি আরেকটা কথা বলছিলাম যে ডাইভারজেন্স থিওরেমটা কি কিসে কনভার্ট করে? সারফেস ইন্টিগ্রালকে ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করে। এই যে এটাতে, এই যে এখানে দেখা যাচ্ছে যেটা থেকে ইকুয়েশন থেকে 1 থেকে, ঠিক আছে, যে একটা সারফেস ইন্টিগ্রালকে আমাদের ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করে হচ্ছে ডাইভারজেন্স থিওরেমটা, ঠিক আছে? এখন আপনাদের কোশ্চেন হতে পারে, ম্যাডাম কেন সারফেস ইন্টিগ্রালকে ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করে, বা এটা কি প্রয়োজন কিনা, ঠিক আছে, বা কেন এত ইম্পর্টেন্ট এই থিওরামটা? এই থিওরামটা ইম্পর্টেন্ট কারণ আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই কারণে যে যখন আপনারা সারফেসের সাপেক্ষে, ঠিক আছে, ইন্টিগ্রেশন করবেন, আপনাদের যদি মনে থাকে ওই সিলিন্ড্রিকালের ক্ষেত্রে যখন আমরা একটা অঙ্ক করছিলাম মনে আছে? এই যে এরকম ছিল অঙ্কটা, এমন টোটাল সারফেস এরিয়া বের করতে বলছিল এই অঙ্কে। তখন কি করছিলাম আমরা, এই যে ওপরের টপ আর বটমটা একই রকম আর মাঝখানেরটা আলাদা করে তিনটে সারফেসের জন্য আমরা বের করে যোগ করছিলাম, তাই তো? তো কথা হচ্ছে যে আমাদের সারফেস যখন বের করতে হয় তখন একটা কনস্ট্যান্ট, একটা ভ্যারিয়েবল, দুটো ভ্যারিয়েবল রাখতে হয় আর একটা কনস্ট্যান্ট রাখতে হয়, ঠিক আছে? যেমন ওপরের টপ আর বটম প্লেনে হচ্ছে আর, আর ফাইটা ছিল হচ্ছে ভ্যারিয়েবল, আর জেডটা ছিল কনস্ট্যান্ট। আর সেকেন্ডে যে এই প্লেনটাতে ছিল জেডটা এবং ফাইটা ভ্যারিয়েবল আর আরটা কনস্ট্যান্ট, ঠিক আছে? তো আমাদের বের করতে হচ্ছে কোনটা কনস্ট্যান্ট আর কোনটা ভ্যারিয়েবল। না বের করলে আমরা সারফেসের ইকুয়েশন পাবো না, সারফেস ইন্টিগ্রেশনও পাবো না। কিন্তু ভলিউমের ক্ষেত্রে কি করতে হয় আমাদের? জাস্ট তিনটা লেংথ গুণ করলেই ভলিউম পাওয়া যায়, এবং যদি আমরা তিনটা ভ্যারিয়েবল সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা ভলিউম পাই। তাহলে যদি খুব ক্ষুদ্র জিনিস ধরলাম, এই ছবি অনুযায়ী দেখেন এখানে ছবি দেওয়া আছে, পুরোটা ধরলাম একটা ভলিউম যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে আর খুব ক্ষুদ্র ক্ষুদ্র সারফেস আছে, ঠিক আছে? পুরোটা ভলিউম, ঠিক আছে? ভলিউমকেও ভাগ করা যায়, সারফেসকেও ভাগ করা যায়। ধরলাম সারফেসকে ডিএস ডিএস করে ভাগ করতেছি, ভলিউমকেও ডিভি ডিভি করে ভাগ করতেছি। তো ডিভি আকারে ভাগ করাটা বেশি ইজি না? তিনটা গুণ গুণ মানে তিনটার লেন্থ কে গুণ করলে বেশি ইজি না? আর ডিএস কে যদি আমি বের করতে হয় তাহলে তো আমার খুব ক্ষুদ্র জিনিসের ক্ষেত্রেও ভাবতে হবে কোনটা ভ্যারিয়েবল আর কোনটা হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? তো মানে ইজি কি হচ্ছে কোনটা বের করা, সারফেস নাকি ভলিউম, তাই বলেন? বলেন তো, সুজন মিয়া আছেন? বলেন তো সুজন মিয়া। হ্যালো, শোনা যায়? জাকির আছেন? জাকির, শুনতে পাচ্ছেন? ম্যাম হ্যালো, প্রশ্নটা আরেকবার বলেন। প্রশ্নটা হচ্ছে আমি বলছি যে ভলিউম ইন্টিগ্রেশন করা বেশি ইজি না সারফেস ইন্টিগ্রেশন করা বেশি ইজি? ম্যাম ভলিউম ইন্টিগ্রেশনটা ইজি। আচ্ছা, প্রণয়জিৎ বল বললো। ঠিক আছে প্রণয়জিৎ বল। কারণ জি হচ্ছে ম্যাম। আমাদের কারণটা কি বলছি, যে আমাদের ভলিউমের জন্য কোনো দিক লাগতেছে না, ঠিক আছে? কোনো দিক নাই ভলিউমের, জাস্ট আমরা তিনটা লেংথ গুণ করলেই পাচ্ছি। কিন্তু আমাদের সারফেসের জন্য একটা দিক লাগে, ঠিক আছে? প্লাস আমাদের কি লাগে, যে কোনটা ভ্যারিয়েবল আর কোনটা কনস্ট্যান্ট। এই জন্য আমাদের ভলিউম ইন্টিগ্রেশন করাটা খুব ইজি। ওকে, তারপরে দেখেন এই যে এখানে লেখা আছে, দিস ইজ অ্যাডভান্টেজিয়াস ইন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অ্যাজ ভলিউম ইন্টিগ্রালস আর মোর ইজি টু ইভালুয়েট দেন দ্য সারফেস ইন্টিগ্রালস। যেটা আমি বললাম মুখে সেটাই এখানে লেখা আছে, ঠিক আছে? সেটা হচ্ছে এটা পরীক্ষার জন্য না, জাস্ট আপনারা জানে রাখার জন্য বললাম, ঠিক আছে? পরীক্ষায় যদি আসে কি আসবে সেটা বলি। পরীক্ষায় যদি আসে 3 নম্বরের কোশ্চেন আসবে, খুব বেশি হলে কি আসতে পারে, যে ডাইভারজেন্স থিওরেমটা ব্যাখ্যা করতে বলতে পারি, ঠিক আছে, যে ডিসকাস অথবা এক্সপ্লেন, ঠিক আছে, দা ডাইভারজেন্স থিওরেম। তখন কি করতে হবে, এই যে স্টেটমেন্ট আছে না, স্টেটমেন্ট এখান থেকে এ পর্যন্ত দিতে হবে, ইকুয়েশন নাম্বার 1 দিতে হবে, ঠিক আছে? এই যে কি পয়েন্টটা দিতে হবে, এর ছবিটা আঁকতে হবে, আর ছবিটার এই যে এখানে লেখা আছে যে 1 পয়েন্ট ফিগার 1.49 shows how close surface S encloses a volume V for which divergence theorem is applicable, ঠিক আছে? এটুকু, এটা কি বোঝা গেছে কোনটুকু দিতে হবে বা কি কি দিতে হবে, বা ডাইভারজেন্স থিওরেমটা কি বোঝা গেছে? বোঝা গেলে নেক্সটে যাব আমি।
ম্যাম বুঝতে পারছি। ঠিক আছে, জাকির একটু বলেন তো, জাকির বুঝতে পারছেন? ওরা কেউ শুনতে পায় না নাকি? ইমাম হোসেন পাভেল? জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। আচ্ছা ঠিক আছে। মঞ্জুরুল আলম কিছু বুঝতে পারছেন? জি ম্যাম। শুনতে পায় না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নেক্সট ডে ম্যাথে যাচ্ছি, ঠিক আছে? এই যে এই ম্যাথটা হচ্ছে খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? হয়তো বা পুরো ক্লাসটাই লাগতে পারে এই ম্যাথ পড়তে, কারণ ম্যাথটা একটু বড়, ম্যাথটা সাইজ দেখাই একটু আপনাদেরকে। এই যে এখান থেকে এই পর্যন্ত সাইজ দেখে ভয় পাওয়ার দরকার নাই, খুবই ইজি ম্যাথ, ঠিক আছে? ম্যাম সাইজ ম্যাথটা ডাজন্ট ম্যাটার, এটা বুঝলেই হইল। গুড। হ্যাঁ, এটা কে বললো? প্রণয়। হুম, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, এই ম্যাথটাকে বুঝে নিতে হবে যে কি চাচ্ছে ম্যাথে বা কি করতে হবে আমাদেরকে, ঠিক আছে? এখানে দেখেন প্রথমত দেওয়া আছে একটা ভেক্টর ফিল্ড এফ ভেক্টর, ঠিক আছে? এটা ভ্যালু দেওয়া আছে, এটা ভ্যালু দেওয়া আছে, ওকে? তারপর বলা আছে যে এটা দেখেই বুঝতে হবে যে এটা কি কোঅর্ডিনেট সিস্টেমে আছে। দেখেন এখানে এ আর আছে, এফ আই আছে, আর বলাও আছে সিলিন্ড্রিক্যাল সিস্টেমে। সুতরাং বুঝতে হবে এটা সিলিন্ড্রিক্যাল সিস্টেমে আছে দেওয়া এফ ভেক্টরের ভ্যালুটা। এটা বলতে হবে, বের করতে হবে কি, ফাইন্ড দ্য ফ্লাক্স ইমিনেটিং ডিউ টু দিস ফিল্ড ফ্রম দ্য ক্লোজ সারফেস, ঠিক আছে, অফ দ্য সিলিন্ডার। মানে যেটুকু, এটা তো ফ্লাক্স একটা, আমি বলছিলাম না যে আউটওয়ার্ড ফ্লাক্স, মানে একটা পোর্শন থেকে কতটুকু ফ্লাক্স বের হয়ে যাচ্ছে, এটাই তো ডাইভারজেন্স, তাই না? তো কতটুকু বের হয়ে যাচ্ছে ফ্লাক্স, সেটা বের করার ইয়েটা কি ছিল? এই যে এটা ছিল না, এটা যেটা বাম পক্ষ, ডাইভারজেন্স ছিল না, বাম পক্ষ এটা ছিল না, এই যে এটা, ঠিক আছে? তো কতটুকু ফ্লাক্স বের হয়ে যাচ্ছে সেটার ইয়ে কি ইকুয়েশন, এটা ভাগ আপনারা বলতে পারেন ম্যাডাম, কালকে তো দেখলাম ভলিউম আছে, ভাগ ভি আছে, তো এটা হচ্ছে একক ভলিউমের ক্ষেত্রে, ঠিক আছে? ওই জন্য এক আর লেখা হয়নি। তো ফাই দিয়ে ফ্লাক্স বোঝানো হয়েছে, ফাই এটা হচ্ছে, এইটা লিখতেও পারেন নাও লিখতে পারেন, কিন্তু এই এই ইকুয়েশনটা হচ্ছে ফ্লাক্সের ইকুয়েশন, আউটওয়ার্ড ফ্লাক্সের ইকুয়েশন, যেটা আমি আগে পড়াইছিলাম গত ক্লাসে। তাহলে ফাই ইজ ইকুয়াল ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর। এই যে এফ ভেক্টরের ভ্যালু সব জায়গায় দেওয়া আছে, ঠিক আছে? বাট এই ডিএস ভেক্টরের ভ্যালু এক এক জায়গায় এক এক রকম। এ সারফেস 1 এর ক্ষেত্রে একরকম, ঠিক আছে? সারফেস 3 এর ক্ষেত্রে আর 1 এর ক্ষেত্রে একই রকম, আর সারফেস 2 এর ক্ষেত্রে আরেক রকম, ঠিক আছে? এই ডিএস ভেক্টরটা আর এফ ভেক্টরটা সবার ক্ষেত্রেই সেম, ঠিক আছে? একটু আমি ছবিটা আঁকে নি, তারপর আবার পড়াচ্ছি, একটু দাঁড়ান স্পষ্ট করে দিই। ঠিক আছে, এরকম। আর ছবিটাকে আমি স্পষ্টভাবে বোঝানোর জন্য আমি একটা ছবি আঁকতেছি, এখান থেকেও বুঝালেও হবে। আগে আমি, আচ্ছা এখান থেকে বুঝাই নি, না বুঝলে আমি ছবি আঁকে দেখাবো। এখন দেখেন প্রথমে কি করছে, একটা এক্স এক্স টানছে, এক্স অ্যাক্সিস এটা, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, ঠিক আছে? এটা হচ্ছে জেড, এক্স ওয়াই জেড আঁকার পরে আমি কি করছি, একটা সিলিন্ডার আঁকছি, ঠিক আছে? দেখেন এটা টপ সারফেস, এটা হচ্ছে বটম সারফেস S3, টপ সারফেস S1, আর মাঝখানের ল্যাটারাল সারফেসটা হচ্ছে S2, ঠিক আছে? এখানে দেখেন কোশ্চিনে আরেকটা কি বলছে, জেড এর, দেখেন জেড এর ভ্যালু দেওয়া আছে 0 থেকে 1, আর এর ভ্যালু দেওয়া আছে আর। এটা যেহেতু সিলিন্ড্রিক্যাল সিস্টেম বলছে, তার মানে এটার কোঅর্ডিনেট গুলো কি কি, আর, ঠিক আছে, ফাই জেড। বলেন তো ফাই এর কোঅর্ডিনেট কি কি? ফাই এর হচ্ছে, সরি কোঅর্ডিনেট বলছি, ফাই এর লিমিট কতটা বলেন তো, কি কত থেকে কত পর্যন্ত? কেউ একজন বলেন দেখি, ফাই এর লিমিট কত থেকে কত পর্যন্ত? উষা ম্যাম রানী 0 থেকে বলেন। 2 পাই না? 0 থেকে 2 পাই না? হ্যাঁ 0 থেকে 2 পাই, রাইট। কে বললো এটা? ম্যাম প্রণয়। বাহ, আজকে পুনরায় তো অনেক কথা বলতেছে, অন্যদিন তো কথা বলে না। ম্যাম আমার অন্যদিন নেটওয়ার্কের সমস্যা থাকে, আজকে ওয়াইফাই এর মধ্যে আসছে এই জন্য। আপনার ওয়াইফাই ক্লাসের টাইমে নেটওয়ার্কের সমস্যা থাকে। কেন? ম্যাম এই সময়টা বৃষ্টি হয়, আদার না হয় কারেন্ট থাকে না, মোবাইলের চার্জের কারণে আপনার স্ক্রিন চার্জ চালু করে রাখতে পারি না, মানে শুনি জাস্ট অডিও, দেখতে পারি না কিছু, এই আর কি আর আজকে সমস্যা হয়। ওয়াইফাই এর মধ্যে কেমন করে আসলেন? আজকে ওই যে আমাদের পাশের বাসার মধ্যে ওয়াইফাই আনছে, ওদের বাসায় গিয়ে কি করতেছে। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন, Okay. তাহলে ফাই এর হচ্ছে লিমিটটা 0 থেকে 2 পাই, তাই তো?
আর হচ্ছে দেখেন এখানে আর এর ভ্যালু দেওয়া আছে, আরটা হচ্ছে ব্যাসার্ধ, আর এর ভ্যালু দেওয়া আছে 4, আর জেড এর হচ্ছে লিমিট দেওয়া আছে 0 থেকে 1, ঠিক আছে। এখন দেখেন আমাদের আরটা হচ্ছে ব্যাসার্ধ, তার মানে এখান থেকে এই পর্যন্ত আর যেটা 4 হবে, এখান থেকে নিলেও 4 হবে, নিচের ক্ষেত্রেও এখান থেকে নিলে 4 হবে, এখান থেকে নিলেও 4 হবে, মানে এটাকে কেন্দ্র করে 4 ব্যাসার্ধের একটা আমি বৃত্ত আঁকছি, মোট কথা এটা, ঠিক আছে। এখন দেখেন এটার যে কেন্দ্র আর এটার যে কেন্দ্র সেটাকে আমি এভাবে বাড়ায় দিলাম, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে, এটাকে ধরতে হবে z = 0, ঠিক আছে, আর এটাকে ধরতে হবে z = 1, কারণ লিমিট দেওয়া আছে 1 আর 0, তাহলে এই সেন্টারটা 0, উপরে সেন্টার 1, লোয়ার লিমিটটাকে এই সেন্টার ধরতে হবে, আপার লিমিটকে এই সেন্টার ধরতে হবে, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কত, 1 না? এইটুকু অংশের পার্থক্য কত, 1 না? বুঝতে পারছেন কিনা বলেন, নাহলে আমি ছবি আঁকে আরেকবার বুঝাবো। আবার বুঝান ম্যাম, বুঝি নাই। আচ্ছা ঠিক আছে। ম্যাম মাঝে দিয়ে কি কথাগুলো বলছিলেন বুঝি না, মানে শোনা যায় না, আমার ডিসকানেক্ট হয়ে গেছিল ম্যাম। বুঝতে পারছিলাম আমি, ওই জন্য আর কিছু বলি নাই। আপনি কি বুঝছেন যেটুকু বুঝাইছি নাকি বুঝেন নাই? ম্যাম মানে আমি তো ডিসকানেক্ট হয়ে গেছিল, আমি ওই ভলিউম ইন্টিগ্রাল আর হলো সারফেস ইন্টিগ্রালের ওইগুলো পর্যন্ত মানে পড়াইছিলেন তখন। ও, তার মানে তো আপনি পুরোটা সময় ছিলেন না তাহলে। ম্যাম ডিসকানেক্ট হয়ে গেছে হঠাৎ, মানে আমার এখানে 4G সিম, তো আমার এটা মানে 4G সিম ইয়াও কিনছি, টাটাও কিনছি 4G, হঠাৎ করে 4G চলে গেছে তাই ডিসকানেক্ট হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি বুঝাচ্ছি, 1 মিনিট। আচ্ছা এই অংশটা একটু পরে বোঝাচ্ছি, হ্যাঁ 1 মিনিট পরে। আমি আগে একটু উপর থেকে একটু বলে আসি যাদের ডিসকানেক্ট হয়ে গেছিল। ওকে ম্যাম। তেমন কিছু বলিনি জাকির, আমি বলছি যে হচ্ছে এই যে এটার পরে আপনাদের যদি কোনো এই কোশ্চিন আসে যে ডাইভারজেন্স থিওরাম সম্পর্কে, ডিসকাস দা ডাইভারজেন্স থিওরাম অথবা এক্সপ্লেন, তখন কি করতে হবে, এই যে স্টেটমেন্টটুকু দিতে হবে যেটা কালকে পড়াইছি, ইকুয়েশনটুকু দিতে হবে, এই কি পয়েন্টটা দিতে হবে, আর এই ছবিটা দিতে হবে, ঠিক আছে। ছবির এই যে এই লাইনটা লিখতে হবে, জাস্ট এটুকুই। আর আমি বলছি আরেকটা কথা, সেটা হচ্ছে ভলিউম ইন্টিগ্রেশন করা খুবই ইজি সারফেস ইন্টিগ্রেশনের চাইতে। এর কারণ হচ্ছে কয়েকটা আছে। প্রথম কারণ হচ্ছে যে ভলিউমের ক্ষেত্রে আমাদের 3টা লেংথ আছে, জাস্ট 3টা লেংথকে গুণ করলেই আমাদের হয়, কোনো দিক লাগে না, ঠিক আছে। আর সারফেসের জি ক্ষেত্রে আমাদের একটা দিক লাগে, তারপরে জানতে হয় কোন ভ্যারিয়েবলটা কনস্ট্যান্ট আর কোনটা হচ্ছে কোন কি বলবো ভ্যারিয়েবল বলছি কেন, কোন টার্মটা কনস্ট্যান্ট বা কোন কোঅর্ডিনেটটা কনস্ট্যান্ট আর কোন দুইটা কোঅর্ডিনেট হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে। যেটা কনস্ট্যান্ট জি হয় সেই দিকের দিক হয়, আর যেটা ভ্যারিয়েবল হয় সেটার কি বলবো লেংথ গুণ করে আমি সারফেসটা পাই। বুঝতে পারছেন? সুতরাং জি ম্যাম। সারফেস ইন্টিগ্রালটা বের করা জটিল ভলিউম কঠিন। ইন্টিগ্রালের চাইতে। এই জন্য আমাদের ডাইভারজেন্স থিওরেমটা খুবই ইজি, কারণ এটা কি প্রমাণ করছে, প্রমাণ করছে সারফেস ইন্টিগ্রাল করলে যেটা পাবো আমরা, ভলিউম ইন্টিগ্রাল করলেও আমরা সেটাই পাবো, ঠিক আছে। এই জন্য আমাদের ডাইভারজেন্স থিওরেমটা খুবই ইজি, মানে কঠিন, কি বলে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। জি ম্যাম। এটা লেখা আছে যে এখানে যে অ্যাডভান্টেজিয়াস কেন ডাইভারজেন্স থিওরেমটা, কারণ ভলিউম ইন্টিগ্রেশন করাটা খুবই ইজি সারফেস ইন্টিগ্রেশন করার চাইতে, এটুকুই বলছে, আর কিছু বলিনি। আর ওকে হচ্ছে ম্যাম। তারপরে ম্যাথটা পড়াচ্ছে, ঠিক আছে, ম্যাথটা খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সরকারি পরীক্ষাতে আসতে পারে, এত বড় ম্যাথ দিবে না তাই বলে, ছোটখাটো পার্ট, এটা তো অনেক বড় পার্ট, এটা ছোটখাটো পার্ট দিতে পারে। তারপরে এই ম্যাথটা দিলে করলে বুঝতে পারবেন এটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট কেমন ভাবে করা যায়, ঠিক আছে। এই জন্য জি ম্যাম। ম্যাথটা খুব ভালো করে বুঝতে হবে। ম্যাথের জি বেশি দূরে যায়নি, ম্যাথে শুধু দেওয়া আছে দেখেন এফ ভেক্টরের ভ্যালু, এটা হচ্ছে এ আর আর এফ আই দেওয়া আছে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে সিলিন্ড্রিকালে দেওয়া আছে। হ্যাঁ। তাও বলা আছে যে সিলিন্ড্রিকাল সিস্টেম, তাহলে তো শিওর হয়ে গেলেন যেটা সিলিন্ড্রিকালে দেওয়া আছে, জি ঠিক আছে। এফ ভেক্টরের ভ্যালুটা সিলিন্ড্রিকালে দেওয়া আছে, তাহলে বলছে যে বের করতে কতটুকু নেট, যে যেমন আমাদের এই ভলিউম থেকে ফ্লাক্স বের হয়ে যাচ্ছিল, এটা কতটুকু মোট কতটুকু ফ্লাক্স বের হচ্ছে এটা জানতে পারবো কেমন করে, এই যে এই ইকুয়েশনটা ইউজ করে, এই যে বাম পক্ষকে, এটা করছিলাম না কালকে, এই যে এটা না, জি ম্যাম। ডাইভারজেন্স থিওরাম, ডাইভারজেন্স থিওরাম না, ডাইভারজেন্সের ডেফিনেশন, ঠিক আছে। এখন বলবো ম্যাডাম তাহলে তো নিচের অংশটুকু আছে ভলিউম, বাট এটা একক ভলিউমের জন্য, ঠিক আছে। এই জন্য জাস্ট এইটুকু লেখা হয়েছে, ঠিক আছে। ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ এফ ভেক্টর আর ডিএস ভেক্টর। এখন এফ ভেক্টরের ভ্যালু তো দেওয়া আছে, বাট ডিএস ভেক্টর এক একটার ক্ষেত্রে এক একটা হবে।
সারফেস 1 এর ক্ষেত্রে একরকম হবে, সারফেস 2 এর ক্ষেত্রে একরকম হবে, সারফেস 3 এর ক্ষেত্রে একরকম হবে, যদিও সারফেস 1 আর সারফেস 3 টা একই। ওকে, হ্যাঁ, আচ্ছা জি এখন আমি বুঝাচ্ছি যে হচ্ছে কেমন করে ছবিটা আঁকছে, ছবিতে কি কি বুঝাচ্ছে। তার আগে দেখেন আরেকটা জিনিস, এখানে জেড এর লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে 1, আর 1 এর ভ্যালু দেওয়া আছে মানে ব্যাসার্ধ দেওয়া আছে আর, ঠিক আছে, 4 সরি, আর ফাই এর হচ্ছে কত, লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে 2 পাই। জি ঠিক আছে, এই জি ম্যাম, বুঝছি ম্যাম। এখন আমি এই ছবিটা এক্সপ্লেন করছি, এই জন্য ছবিটা আরেকবার আঁকছি। ঠিক আছে, ছবিটা কি করছি, এখানে 0, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, ঠিক আছে, আর একটা সিলিন্ডার আঁকছি। দেখেন আমি বলছিলাম এই সিলিন্ডারে যেটা মানে এই একটা সেন্টার ধরতে হবে, সেন্টার থেকে 4 ব্যাসার্ধ নিয়ে আমাদের এইটা তো উপরের সারফেসটা মানে S1 পাবো, তাই না? ধরলাম এটা হচ্ছে সেন্টার, আর এখান থেকে এটা হচ্ছে 4, এখান থেকে এটা যেহেতু 4, প্রত্যেকটা ডিস্টেন্সই 4, তাই না? এটুকুও 4, তাই তো? জি ম্যাম। এটা সেন্টার থেকে একটা পয়েন্ট নিছি এইদিকে, ঠিক আছে, এরকম করে। আর এটা ধরেন এটা সেন্টার, নিচেরটা সেন্টার, এখানে এখানে একটা পয়েন্ট নিছি, এখানেও আবার 4 ব্যাসার্ধ নিয়ে এই বৃত্তটা আঁকছি, এখানেও 4, এখান থেকে এটুকু ডিস্টেন্স 4 ব্যাসার্ধটা, ঠিক আছে। এখানে যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে জেড এর সর্বনিম্ন ভ্যালু, জেড এর সর্বনিম্ন ভ্যালু কোশ্চিনে দেওয়া আছে 0, তাই এটা 0। আর জেড এর আপার লিমিট হচ্ছে যে এই কেন্দ্র থেকে নিয়ে যে পয়েন্ট পাবো সেটা, এই পয়েন্টটা হচ্ছে জেড ইজ ইকুয়াল 1, কারণ আপার লিমিট দেওয়া আছে 1। তাহলে যদি বলা হয় যে এই দুইটার মধ্যকার ডিসটেন্স কত, এই দুইটার মধ্যকার ডিসটেন্স হচ্ছে 1। বুঝা গেছে এটা? একটু বলেন তো বুঝা গেছে নাকি, না বুঝলে আমি আবার বলবো। বুঝছি। বুঝি না, কে বললেন? আমি বলছি উষা। ও উষা, ঠিক আছে উষা। উষা আপনার কয়টা সাবজেক্ট বাকি আছে? ম্যাম বুঝিনি কয়টা সাবজেক্ট বলতে। মানে আপনার না শেষের দিকে আপনি তো ইয়েও দিলেন, থিসিসও আমার দিলেন। আমি থিসিস একটা সেমিস্টার আগে নিয়ে নিছি, এর জন্য আমার এক সেমিস্টার আগে শেষ হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আর একবার বলেন তো জাহিদ হাসান, বলেন তো বুঝতেছেন কিনা। দেবাশিস কুমার সরকার। হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি, কিন্তু ম্যাম হচ্ছে এই পাশের বাম পাশের ম্যাম ওয়ানটা কিভাবে নিলেন একটু বুঝতে পারিনি। আচ্ছা দাঁড়ান, মানে বাম পাশের ম্যাম যে আমি বুঝতে ওয়ানটা পারছি, ডিস্টেন্স। আমি বুঝতে পারছি, দাঁড়ান। আমাদের দেখেন তো ওপরের বটম সারফেস আর নিচের সারফেস ছাড়া আমাদের সিলিন্ডারের মাঝখানের অংশটা এরকম না, এরকম না, এই দুটো ডিসটেন্স হচ্ছে 1। এটা 1 নাও হতে পারে, এখানে দেখেন 0 দেওয়া আছে বলে আমার এই এখানে এটা হচ্ছে 0, এই সারফেসটাতে জেড এর ভ্যালু 0 আর এই সারফেসটাতে জেড এর ভ্যালু 1, তা দুটার 1 আর 0, 1 থেকে 0 বাদ দিলে 1 হয় না, তাহলে দুটার পার্থক্য তো 1, এটাই বলছি। জি ম্যাম, এবার বুঝতে বুঝতে পারছেন? পারছি। জি ম্যাম। আচ্ছা একটু 1 মিনিট দাঁড়ান। এখন দেখা যাচ্ছে? আচ্ছা, নিচে গেলাম তাহলে, হ্যাঁ এটুকু তো বোঝা গেছে মনে হয়। এখন দেখেন প্রত্যেকটার জন্য আলাদাভাবে বসছে এখানে। টপ সারফেসের জন্য, টপ সারফেসের জন্য জাকির বলেন তো, টপ সারফেস মানে উপরের S1 এর জন্য কোনটা এখানে কনস্ট্যান্ট? ম্যাম আর কনস্ট্যান্ট, আর তো 4। আর আর তো 4 এখানে কনস্ট্যান্ট হবে, এটা তো ভ্যারিয়েবল। আমি যদি আর এর ভ্যালু 0 থেকে 4 এর মধ্যে যে কোনো কিছু নিতে পারবো না, এখান থেকে এ পর্যন্ত। আপনার মনে নাই উপরে যে বৃত্তের জন্য কনস্ট্যান্ট, তো বৃত্তের তো কোনো হাইট থাকে না, হাইট না হ্যাঁ হ্যাঁ, থাকলে জেড কনস্ট্যান্ট। জেড কনস্ট্যান্ট। আচ্ছা একটু দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ,
তাহলে এখানে উপরেরটার জন্য বটমের জন্য হচ্ছে জেড কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে ভ্যারিয়েবল কি আর আর ফাই। আর এর ভ্যালু দেওয়া আছে 4, তার মানে আর এর ভ্যালু 0 থেকে 4 পর্যন্ত ভ্যারি করতে পারে। এখন বলবেন ম্যাডাম 0 থেকে কেন? কারণ আপনাদের মনে আছে যখন আমি ব্যাসার্ধের মানে আর এর লিমিট পড়াইছিলাম, আর এর লিমিট হচ্ছে 0 থেকে অসীম, তাহলে এখানে অসীম, জি। অবশ্যই 0 থেকে 4 হবে, ঠিক আছে, আর এর লিমিট। আর আরেকটা কি আছে ফাই, ফাই এর লিমিট কত? 0 থেকে 2 পাই পর্যন্ত। ফাইও তো এখানে ভ্যারিয়েবল, এই যে এখান থেকে ফাই নিতে পারবো না, এই যে এরকম করে। তাহলে ফাই আর আর এই দুটো হচ্ছে এখানে ভ্যারিয়েবল, আর কনস্ট্যান্ট হচ্ছে আর, তাহলে দিকটা হবে এ আর, আর লেংথ দুইটা নিতে হবে আর আর ফাই এর। আর এর লেংথ হচ্ছে ডি আর, ফাই এর লেংথ হচ্ছে আর ডি ফাই। এই যে S1 এর জন্য, S1 এর জন্য জেড ইজিক্যাল 1 যেটা কনস্ট্যান্ট, আর ভ্যারি করবে 0 থেকে 4 পর্যন্ত, ফাই ভ্যারি করবে 0 থেকে 2 পাই পর্যন্ত। এই জন্য ডিএস ভেক্টর ইজিক্যাল কি, আর এর জন্য লেংথ হচ্ছে ডি আর, ফাই এর জন্য আর ডি ফাই। আর যেহেতু জেডটা কনস্ট্যান্ট তাহলে দিকটা জেড এর, তাহলে এ জেড ভেক্টর। বলেন তো এটুকু বুঝছেন কিনা? না বুঝলে একটু বলেন, আমি আবার বুঝাবো। কেউ বলেন। ম্যাম আর একবার একটু বলেন। আচ্ছা, আমি বলছি যে ওপরের টপ বটম মানে বটমের জন্য, এই যে এটার জন্য এই সারফেসটার কথা বলতেছি, ঠিক আছে। এই যে এটা আমি লাল করে দিচ্ছি, এই সারফেসের কথা বলছি। এই সারফেসের ক্ষেত্রে কি আছে বলেন তো? এই সারফেসের ক্ষেত্রে দেখেন, এই যে মাঝখানে একটা এই পর্যন্ত কি আছে, আর আছে তাই না? আর আছে না? এই যে এখান থেকে এই পর্যন্ত আর, 0 থেকে 4 পর্যন্ত আর এর ভ্যালু, ঠিক আছে। আর এখান থেকে আমি একটা ফাইও নিতে পারবো, এই যে ফাই। কিন্তু এই বৃত্তের বা এই সারফেসের কোনো তো জেড নাই, জেড নাই বলতে কি জেড এর ভ্যালু এখানে কনস্ট্যান্ট, এই যে বলাই আছে জেড এর ভ্যালু 1, ঠিক আছে। কারণ বৃত্তের কোনো হাইট থাকে না, তাহলে জেড এর ভ্যালু কনস্ট্যান্ট হইলে ভ্যারিয়েবল কোনটা? দেখেন আর জেড আর এর ভ্যালু ফাই, কনস্ট্যান্ট হইলে, হ্যাঁ আর আর বুঝি ফাই, নাই, আর আর ফাই। আর আর ফাই। তাহলে জি। হচ্ছে আর এর ভ্যালুটা 0 থেকে 4 পর্যন্ত, আর ফাই এর ভ্যালুটা 0 থেকে 2 পাই পর্যন্ত। 2 5 পর্যন্ত। তাহলে যে দুটো ভ্যারিয়েবল সে দুটোর লেংথ নিতে হবে। আর এর লেংথ কত? ডিআর। আর ফাই হ্যাঁ, এর লেংথ কত? আর ইন্টু ডি ফাই। ডি ফাই, আর জেডটা যেহেতু কনস্ট্যান্ট, যেদিকে কনস্ট্যান্ট থাকে সেদিকে দিক নিতে হয়, তাহলে এ এ জেড। জেড। জি, বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সামনে গেলাম। এখন দেখেন S1 আর S2 এটা সেম বলছিলাম না? এটা তো সেম, কিন্তু একটা পার্থক্য আছে। কি দেখেন ম্যাম? এখানে জেড ইজিক্যাল 1টা কনস্ট্যান্ট, জেড এর ভ্যালু দেওয়া আছে 1, এটা হ্যাঁ, কনস্ট্যান্ট। আর এখানে জেড এর ভ্যালু 0 কনস্ট্যান্ট। 0। এখানেও জেড কনস্ট্যান্ট কিন্তু জেড এর ভ্যালুটা 0। এই যে S3 এর ক্ষেত্রে বটম সারফেস জেড এর ভ্যালুটা 0, আরটা 0 থেকে 4 এর মধ্যে একই কথা, ফাইভটাও 0 থেকে 2 পাই এর মধ্যে, ঠিক আছে। শুধু পার্থক্যটা কি, ওপরে জেডটা ওপরে জেডের গেছে। ভ্যালুটা পার্থক্য না, শুধু জেডের ভ্যালুটা। হ্যাঁ, আর হচ্ছে দেখেন উপরেরটা উপরের দিকে গেছে, আর নিচেরটা নিচের দিকে গেছে। মানে উপরেরটা যদি পজিটিভ হয় এজেড, নিচেরটা হবে নেগেটিভ এজেড। এখানে দেখেন নেগেটিভ এজেড। উপরেরটার মতনই সেম, কিন্তু উপরেরটাকে যদি ধনাত্মক ধরি নিচেরটাকে ঋণাত্মক ধরতে হবে। উপরেরটাকে যদি ঋণাত্মক ধরি নিচেরটাকে পজিটিভ ধরতে হবে, মানে ধনাত্মক ধরতে হবে, ঠিক আছে। বুঝতে পারছেন এটা? একটু বলেন। আচ্ছা আমি জিজ্ঞাসা ম্যাম, করি। ম্যাম উপর নিচেরটা ব্যাপারটা একটু আবার বলেন। উপরে আচ্ছা ঠিক নিচে আছে, যেটা। আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি, আরেকবার বলছি। ধরেন আপনাদের হচ্ছে এই এটাকে যদি আমি কাটি এভাবে, ঠিক আছে, এটা ওপরের দিকে যাচ্ছে না, আর এটা কি করছে, নিচের দিকে যাচ্ছে না, আমি বুঝছি, এই, ঠিক আছে। দুটো অংশকে আলাদা আলাদা ভাবে ইয়ে করছে আর কি। আলাদা ভাবে করলে একটা পজিটিভ হয় একটা নেগেটিভ হয় সব সময়, এটা শুধু এটার জন্য না, যে কোনো সিলিন্ডারের ক্ষেত্রে, ঠিক আছে। এই, আচ্ছা আর নিচে সেকেন্ড নম্বরটা দেখেন, এই যে মাঝখানেরটা। এখন মাঝখানেরটাই তো হাইট আছে তাই না? এই যে হাইট আছে, কিন্তু মাঝখানটাতে কিন্তু কোনো সারফেস নাই। এই যে মাঝখানেরটা হচ্ছে এইটুকু, এখানে কিন্তু সারফেস নাই, সরি সারফেস নাই বলতেছি না, বৃত্ত নাই, গোলাকার আর কিছু নাই। নাই, হ্যাঁ, আর 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 নেই। তাহলে হ্যাঁ, আরটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আর আন্ডারস্ট্যান্ড। কনস্ট্যান্ট হলে এ আর। বাকি দুইটা মানে কি, ফাই আর জেড। জেড এর জন্য ডি জেড লেংথ, ফাই এর জন্য আর ডি ফাই লেংথ। এরকম করলে আমরা ডিএস টু এর জন্য, টু সারফেসের জন্য ডিএস ভেক্টরটা পাইলাম। বুঝা গেছে? জি ম্যাম। তার আমি একটু বাকিদেরকে জিজ্ঞাসা করি। ম্যাম এটা আরেকবার একটু বুঝালে ভালো হতো। আচ্ছা বলছি,
কোনটা বলবো, সেকেন্ডটা মানে S2 এর জন্য? জি ম্যাম, S2 এর জন্য। আচ্ছা ঠিক আছে, আমি বলছি S2 এর জন্য কি, দেখেন ছবিটা দেখে একটু বুঝতে পারবেন। ছবিটা দেখলে বোঝা যাচ্ছে যে S2 এর জন্য S2 সারফেসটা তো S1 আর S3 এর মতন কোনো বৃত্ত নাই, গোলাকার কোনো কিছু নাই। গোলাকার কিছু নাই মানে কোনো ব্যাসার্ধ নাই। তার মানে বুঝতে হবে যে ব্যাসার্ধ না থাকলে আরটা হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে আর এর ভ্যালু দেওয়াই আছে কত, 4, এটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। আর যদি কনস্ট্যান্ট হয় ভ্যারিয়েবল হচ্ছে জেড আর হচ্ছে ফাই। ফাই এর ভ্যালু জানি 0 থেকে 2 পাই পর্যন্ত, আর জেড এর ভ্যালু জানি 0 থেকে 1 পর্যন্ত। আর তাহলে কি হবে, যদি আরটা কনস্ট্যান্ট হয় তাহলে দিকটা হবে আর। আর দুটো ভ্যারিয়েবল জেড আর ডি ফাই এর জন্য কি পাবো, জেড এর জন্য লেংথ হচ্ছে ডিজেড আর ফাই এর জন্য আর ডি ফাই, আর ডি ফাই, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা পাইলাম আর ডিজেড ডি ফাই এ আর ভেক্টর। এবার আমি জিজ্ঞাসা করি কাউকে, জিজ্ঞাসা করলে বোঝা যাবে বুঝতেছে কিনা। ম্যাম এজেডটা মাইনাস হলো কেন 3 নম্বরের সারফেসের জন্য? আচ্ছা আমি বলছি আবার, এই যে এটুকু বুঝতে পারছেন, এই যে এখানে ভাগটা, একটা ভাগ করছিলাম আমি। ম্যাম এই ভাগটা কি সবকিছুর জন্য ফিক্সড, মানে ভাগ সবকিছুর করতেই জন্য হবে? ভাগটা বলতে যে উপরের সারফেসের জন্য যদি যে দিকটা ধরবেন নিচের সারফেসের জন্য তার অপোজিট দিক ধরতে হবে, সব ক্ষেত্রেই, সব সিলিন্ডারের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা ম্যাম, আচ্ছা। ওকে, আচ্ছা আর কোনো কোশ্চেন থাকলে একটু করেন তাড়াতাড়ি। মেহেদি হাসান মিম, মেহেদি হাসান মিম শুনতে পাচ্ছেন? সমস্যা আছে কোনো? সাদ্দাম হোসেন, কোনো সমস্যা আছে সাদ্দাম হোসেন? জি না ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে আমি নিচে গেলাম। এখন দেখেন, আমরা তো S1 এর জন্য ডিএস পাইছি, S2 এর জন্য, S3 এর জন্য। এখন দেখেন S1 এর জন্য আমরা এফ ভেক্টর তো সব জায়গায় সেম। উপরে দেখেন এফ ভেক্টরের ভ্যালু দেওয়া ছিল আর স্কয়ার কস স্কয়ার ফাই এ আর ভেক্টর যোগ জেড সাইন ফাই এ ফাই, ঠিক আছে। তাহলে আমি এই ভ্যালুটা সবার জন্য সেম ভাবে বসাই দিব, এই যে এই ভ্যালুটা এফ ভেক্টরের ভ্যালু বসাই দিলাম। আর দেখেন এখানে এস এর জায়গায় S1 লিখছে, তার মানে ডিএস এর জায়গায় এটা লিখতে হবে। দেখেন এই যে উপরের প্রথমটা আর ডি আর ডি ফাই ডি এজেড ভেক্টর, দেখা যাচ্ছে এটা, এটা বোঝা গেছে কেন লিখলাম, এটা কি বোঝা গেছে কেন লিখলাম? জি ম্যাম। না জি বোঝা ম্যাম। গেলে আচ্ছা ঠিক আছে। এখন দেখেন খুবই মজার বিষয়টা, প্রথমে দেখেন এ আর এজেড এর মধ্যে কোণ কত, এই যে এ আরটা আর এজেড এর মধ্যে অ্যাঙ্গেল কত বলেন তো, কে পারবে, যে পারবে তাকে আমি আজকে পয়েন্ট দেব, বলেন দেখি। 90 ডিগ্রি। রাইট, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ভ্যালু কত? 0। আচ্ছা সেটা বোঝানোর আগে আরেকটা জিনিস বলে দিই, অনেকে নিশ্চয়ই ভুলে গেছেন, আর ফাই, লেখাগুলো একটু খারাপ হয় বুঝছেন, এটা তো পেন্সিল মানে কন্ট্রোল করে করে লিখতে হয়, একটু খারাপ হয়, হ্যাঁ বোঝা গেলেই হলো, ঠিক আছে। আচ্ছা দেখেন আর ফাই এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ফাই আর জেড এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, জেড আর এর মধ্যে অ্যাঙ্গেলও 90 ডিগ্রি। এখানে ছিল আর জেড, দুটার মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, মানে cos 90 ডিগ্রি হলো 0। এখন দেখেন এফ আই আর এজেড এর মধ্যে কত আছে, এফ আই আর এজেড, এফ আই আর এজেড, তার মানে নিশ্চয়ই আবার 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে তাহলে কি cos 90 ডিগ্রি ভ্যালু আবার 0, তাহলে 0 ইন্টু 0 মানে তো 0ই, এটা 0 পাওয়া গেল। এটুকু বুঝছেন কিনা, কারো যদি সমস্যা থাকে বলেন। একটু বলেন। হ্যালো, আচ্ছা আমাকে জিজ্ঞাসা করতে হবে। উষা বলেন তো, উষা সমস্যা আছে? উষা, রাশেদুল সমস্যা আছে? নো ম্যাম। আচ্ছা রাসেল, নাই ম্যাম, কোনো সমস্যা নাই। রিজওয়ানুর রহমান, রিজওয়ান বলেন। বুঝতেছি না ম্যাডাম। ম্যাম, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা পাইলাম 0। এখন আমাদের সেম S1 আর S3 তো সেম, তাহলে এটার জন্য তো আমরা 0ই পাবো। তাহলে এটা কি আর বুঝার দরকার আছে? যদি দরকার থাকলে দেখেন এ আর আর এফ আই এর মধ্যে, সরি এ আর এজেড এর মধ্যে অ্যাঙ্গেল আবার 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি হলো 0। এফ আই এজেড এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তার মানে 0, তার মানে এটা আলটিমেটলি 0, ঠিক আছে।
দুইটা পেয়ে গেলাম। এখন আসছে S2 এর জন্য। S2 এর জন্য f এর ভ্যালু বসাই দিলাম, আর দেখেন S2 এর জন্য এই যে এটা আসবে, এখন এটা আসবে এখানে, ঠিক আছে। এখন বলেন AR এবং AR এর মধ্যকার অ্যাঙ্গেল কত? দুইটা AR এর মধ্যে অ্যাঙ্গেল কত? যে পারবে তাকেও পয়েন্ট দিব, বলেন তাড়াতাড়ি। আর আমাকে ক্লাস শেষে মনে করাই দিতে হবে কাদেরকে পয়েন্ট দিতে চাইছি। বলেন AR আর AR এর মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ম্যাম। কে বললো? আমি আমি মানে? জাকির। ও জাকির জাকির। ম্যাম। আচ্ছা ঠিক আছে, জাকির তাহলে দুটো পয়েন্টই পাইলো, আরেকজনকে সুযোগ দিই। ম্যাম বলেন। আমি গত ক্লাসে তো বেশি পাইছিলাম, কিন্তু দেন নাই আর কি। আপনি সব ক্লাসে পাইলে আপনি খালি পাইয়া যাবেন, বাকিদের আর কি হবে? তখন তো সমস্যা। আচ্ছা আরেকজন বলেন তো, আর জাকির বাদে, ঠিক আছে, আরেকজন বলবেন FI আর FI এর মধ্যে অ্যাঙ্গেল কত? জাকির বাদে যে কোনো একজন। FI আর FI, দুইটা FI এর মধ্যে অ্যাঙ্গেল কত? দ্রুত বলেন। এফআই তো হইলে তো 0 হবে ম্যাম, কে বললো কারণ এটা? দুইটা যেহেতু এফআই, এটা প্রণয়। প্রণয়, তাহলে আপনার নামও বলবেন আমাকে, ঠিক আছে, মনে করায় দিবেন। 0 ডিগ্রি, দুইটা যেহেতু একই জিনিস, একটাই লাইন, একটা লাইন হলে তো আর কোনো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না, তার মানে 0 ডিগ্রি। আচ্ছা 0 ডিগ্রি হলে cos 0 ডিগ্রি ভ্যালু কত? কত? 1 1 ম্যাম। হ্যাঁ। 1 আর যদি FI আর AR এর মধ্যে অ্যাঙ্গেল কত? FI আর AR, 90 90 ম্যাম। তার মানে cos 90 ডিগ্রি ভ্যালু 0। তাহলে আমার এই টার্মটা Zero. ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা ডট এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধু থাকতেছে এই প্রথমটা ডট এটা, আর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই তো? বুঝতে পারছেন? এইটুকু বুঝতে পারছেন? আমি কি করলাম, এইটুকু প্রথমটুকু ডট এইটুকু করলাম, তারপরে যোগ এইটুকু ডট এইটুকু করলাম, তো যোগের পরে দেখলাম যে এইটুকুর ভ্যালু তো 0, তাই থাকে শুধুমাত্র কোনটা, প্রথম পোরশনটা ডট সেকেন্ড পোরশন, এই পোরশনটা, তাই না? বুঝতে না পারলে আবার জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা কে যেন চ্যাটে লিখছে, দেখি কি লিখছে। ম্যাম আমি একটু সিক, রেজওয়ানা কাউসার, ক্লাস করতে পারতেছি না। আচ্ছা সমস্যা নেই, আপনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব আমি, কি একটু মনে করাই দিয়েন 6 রোল। আচ্ছা রিজওয়ান কোনো কথা বলেন না কেন? ম্যাম কিছু বুঝতেছেন? মোটামুটি কেন পড়াশোনা করতেছেন না? করি ম্যাম, হালকা আর কি, অতটা করা হচ্ছে না কেন, কি করেন বাসায়? ম্যাম। ওই চাকরি পড়াশোনায় মনোযোগ দিচ্ছি তো বেশি ম্যাম, এই জন্য আর কি। চাকরির পড়াশোনাও করেন, কিন্তু এটাও তো করতে হবে, করতে হবে জি না? ম্যাম করি আর কি, তা তো অবশ্যই। ঠিক আছে, আপনারা এখন কোন সেমিস্টার এখন? পঞ্চম। পঞ্চম সেমিস্টারে চাকরিতে কোশ্চেন হতে পারে বেসিক ইলেকট্রিক্যাল সার্কিট, তারপরে ইলেকট্রনিক্স 1, ইলেকট্রনিক্স 2 পড়ছেন? ম্যাম আমরা তো পড়ছি ডিপ্লোমার জন্য ম্যাম, ডিপ্লোমার জন্য ম্যাম, চাকরির আমরা জন্য। ডিপ্লোমার জন্য মানে? ডিপ্লোমার যে ডিপ্লোমা চাকরিগুলো সাব আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের উপসারিকা জন্য। বলেছেন। ও আচ্ছা আচ্ছা, এগুলোর জন্য কোশ্চেন কি আপনাদের আলাদা হয়, মানে একরকম টাইপের হয় না? জি না ম্যাম, জি আমাদের না ম্যাম, আলাদা হয়। বিএসসি লেভেলটা আলাদা, ডিপ্লোমা আলাদা। মানে কিন্তু কোশ্চেন, প্রতিষ্ঠান ভিত্তিক কোয়েশ্চেন গুলো হয় ম্যাম। বুয়েটে যে প্রশ্নগুলো হয় একটু মানে ওই বেসি লেভেলে কিছু কিছু ম্যাথ থাকে আর কি ম্যাম। ও আবার না, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে যে ম্যাথ থাকে সেগুলো আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বুক থেকেই ম্যাক্সিমাম দেয়। আর প্রতিষ্ঠান ও যে প্রতিষ্ঠান যেভাবে নাই ম্যাম, এইভাবে আর কি। আচ্ছা কোন বইটা বেশি সোজা, আপনাদের বইটা নাকি বিএসসির বইটা? আমাদের জন্য ম্যাম, আমরা তো ডিপ্লোমা আমাদের জন্য কমপ্লিটেড, আমাদেরটাই, আমাদের জন্য ডিপ্লোমাটাই ভালো। ডিপ্লোমা বইটা সহজ লাগে। ও আচ্ছা আচ্ছা, যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন এটাও সহজ লাগবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি নিচে গেলাম, ঠিক আছে, দেখেন এই লাইনের পরবর্তী লাইনটা আসবে কি, তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার পাই, এআরটা চলে গেল, আর স্কোয়ার কস স্কোয়ার পাই, আর থাকবে আর ডিজেড ডি পাই। দেখেন নিচে যাচ্ছে, এই যে আর স্কোয়ার কস স্কোয়ার পাই আর ডিজেড ডি পাই, ঠিক আছে। আর এখানে ভ্যারিয়েবল কয়টা আছে, ডিজেড আর ডি পাই, এই যে ডিজেড আর ডি পাই। তাহলে আমাদের দুটো লিমিট বসাইতে হবে, দুটো লিমিট কি কি, জেড এর ভ্যালু 0 থেকে 1 বলা আছে কোশ্চিনে, আর পাই এর ভ্যালু 0 থেকে 2 পাই আমরা জানি, ঠিক আছে। আর এই পাশে কি লিখছে দেখেন,
এজেড না, এটা এআর হবে। এআর আর ডট এআর ইজ ইকুয়াল 1, কেন? কারণ দুটোর মধ্যকার অ্যাঙ্গেল 0, তার মানে cos 0 ডিগ্রি ভ্যালু 1। এফআই আর এআর এর মধ্যকার দেখেন অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাই এই দুটো ডট প্রোডাক্টটা হচ্ছে cos 90 ডিগ্রি ভ্যালু 0, আর আর এর ভ্যালু দেওয়া আছে 4, ঠিক আছে? এরপরে কি করছে দেখেন, এই আরটা আর এই আরটা একসাথে আর কিউবটা বের করে নিয়েছি, কারণ এটাতে আরটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল না, ঠিক আছে? তাহলে আরটাকে বের করে নিলে আর কিউব, আর এর ভ্যালু দেওয়া আছে 4, তাহলে 4 কিউব, ঠিক আছে? তারপরে এখন দেখেন দুইটাকে আলাদা করে নিছে, এই জেড এর টার্মটাকে আলাদা করে নিছে, পাই এর টার্মটাকে আলাদা করে নিছে। জেড টার্মটা কি, শুধু জেড আছে, আর জেড এর লিমিট 0 to 1 আছে, আর পাই এর মধ্যে কি আছে, cos স্কয়ার পাই ডি পাই। দেখেন তো cos স্কয়ার পাই কে এইভাবে লেখা যায় কিনা, এইভাবে। আপনারা কি জানেন কেমন করে লেখা যায়? বলেন তো কেমন করে লেখা যায়? জি ম্যাম। কেমন করে? ম্যাম ওই cos স্কয়ার সামনে একটা 2 দিব, এরপর 2 cos স্কয়ার থিটা একটা সূত্র আছে 1 plus cos থিটা। রাইট? মানে হচ্ছে আমরা এখানে কি করছি, এখানে হচ্ছে আমরা হাফ 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 দিয়ে দিয়ে নিচে আগে, হাফ দিয়ে 2 দিয়ে গুণ করছি cos স্কয়ার পাই কে, জি ম্যাম। cos স্কয়ার পাই। আচ্ছা লিখলাম না, বুঝতে তো পারতেছেন, ঠিক আছে? তাহলে হাফ থাকলো, 2 cos স্কয়ার পাই কে কি লেখা যায়, 1 plus cos 2 পাই। আর এখানে হাফ তো ছিলই, হাফটা থাকলোই, আর 2 cos স্কয়ার পাই কে লেখা যায়, এটা সূত্র 1 যোগ cos 2 পাই, ঠিক আছে? আর ডি পাই থাকলো, বোঝা গেছে টুকু? এখন দেখেন 64 লিখলাম এখানে, তারপরে জেড ডিজেড কে করলে শুধুমাত্র জেড হয়, আপার লিমিট 1 লোয়ার লিমিট 0, গুণন এই হাফটাকে বের করে নিলাম, এখানে 1 আছে, 1 ইনটু ডি ফাই মানে শুধুমাত্র ফাই, ফাই এর লিমিট কত, 0 to 2 পাই, ঠিক আছে? 0 to 2 পাই যোগ এখানে দেখেন cos 2 পাই আছে, এই cos কে যদি কনভার্ট করি তাহলে কি হবে, ইন্টিগ্রেশন করলে sin পাই হয়ে যাবে, ঠিক আছে? sin 2 পাই বাই হচ্ছে 2, ঠিক আছে? আর এখানে 0 to 2 পাই এই লিমিট, তারপরে এখানে কি করছি, 64 বসাইছি, এখানকার লিমিট 1 বসাইছি, হাফ বসাইছি, এখানকার লিমিট 2 পাই বসাইছি, এখানকার লিমিট এই যে ফাই এর জায়গায় 2 পাই বসাইছি একবার, আর ফাই এর জায়গায় 0 বসাইছি একবার, 2 পাই ফাই এর জায়গায় 2 পাই বসাই মাইনাস, তারপরে ফাই এর জায়গায় 0 বসাইছি। এটা তো জানেন আপার লিমিট আর লোয়ার লিমিটকে কেমন করে বসাতে হয়, তাই না? এটাও কি বোঝা গেছে? এইটুকু বোঝা না গেলে আমি জিজ্ঞাসা করি, দাঁড়ান, কেউ তো কথা বলবেন না, আপনাদের এত লজ্জা কেন? কথা বলবেন না যে কোনটা সমস্যা, না বললে আমি বুঝবো কেমন করে আপনাদের সমস্যা, বলেন? আর যে যত কোশ্চেন করতে পারবেন তার তত লাভ, শেখা হবে, তাই না? যা আমি জিজ্ঞাসা করতেছি, কেউ তো কোশ্চেন করতেছে না। সৌরভ বলেন তো, জি ম্যাডাম। বুঝতেছেন নাকি কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে তাড়াতাড়ি বলেন। না ম্যাডাম, সমস্যা নাই ম্যাডাম। ঠিক আছে, তাহলে আগাইলাম। আচ্ছা আরেকজনকে জিজ্ঞেস করি, শাহ আলম। জি ম্যাম। আচ্ছা শাহ আলম, আপনি প্রথমেই একদম আইডি দিয়ে রাখেন কেন? ম্যাম আমি তো আপনাকে ওই যে তখন বলছিলাম ফোনে চার্জ ছিল না, আমি চার্জে দিয়ে এখন এখন কানেক্ট হইলাম জাস্ট। ও সমস্যা নেই, আমি তো আপনাকে বলছিলাম দিয়ে দিব, পরে বললো দিয়ে দিতাম। আপনাদের অ্যাটেন্ডেন্স বারবার আপডেট করা যায়, এটা কোনো সমস্যা না, ঠিক আছে? আচ্ছা দেখেন, তাহলে এখন এটা পাইলাম হচ্ছে তাহলে কত, S2 এর জন্য, তাহলে আমরা এই 64 পাই পেলাম S2 এর জন্য, S1 এর জন্য 0, S3 এর জন্য 0, S2 এর জন্য 64 পাই, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডটা কত হবে, 64 পাই। লেফট হ্যান্ড সাইড বলতে এই যে এই অংশটুকু আমরা পেয়ে গেলাম। আমাদের তো বলছে ভেরিফাই করতে ডাইভারজেন্স থিওরাম, মানে প্রুফ করতে ডাইভারজেন্স থিওরাম, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা হবে রাইট হ্যান্ড সাইডও সেটা হওয়ার কথা, তো আমাদের লেফট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? এখন আমাদেরকে এই পোর্শনটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা একটু দাঁড়ান, 1 মিনিট। আপনাদের হচ্ছে এই দুটা ক্লাস পর পর থাকে তো, কথা বলতে বলতে একদম আমার গলা শুকায় যায় বারবার, আর ঠান্ডা লাগছে এই জন্য বারবার একটু ব্রেক নিচ্ছি। আচ্ছা এখন দেখেন, এই যে হচ্ছে এই রাইট হ্যান্ড সাইডে কি আছে, ডেল ডট এফ ভেক্টর মানে ডাইভারজেন্স অফ এফ ভেক্টর, ঠিক আছে? আর আছে ডিভি, তো আমরা ডিভি কি জানি, আমরা তিনটা যে কোঅর্ডিনেট আছে আর
ফাই জেড, আর এর জন্য কি লেংথ ডিআর, জেড এর জন্য ডিজেড, আর ফাই এর জন্য আর ডি ফাই, তিনটাকে গুণ করলেই ডি ফাই পাবো। এখন দেখেন, আচ্ছা কে যেন চ্যাট করতেছে, দেখি কি লিখছে। কি ম্যাম আজকে আমার নেট এর একটু প্রবলেম, পুরো ক্লাস করতে পারতেছি না, ফাহাদ লিখছে। আচ্ছা 32 রোল, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন ডেল ডট এফ ভেক্টর, ঠিক আছে, ডেল ডট এফ ভেক্টরটা কি, ডাইভারজেন্স অফ এফ ভেক্টর। আপনাদেরকে আমি গতদিন একটা ইকুয়েশন দেখাইছিলাম, আপনারা বলছিলেন ম্যাডাম মনে রাখতে হবে, ওটা মুখস্থ ছিল, হ্যাঁ তাই বলছিলেন। না, মুখস্থ ছিল, হ্যাঁ, এই যে এটা, জি। এই যে এই ইকুয়েশনটা, ঠিক আছে, এই ইকুয়েশনটা এখন ইউজ করতেছি ওখানে। এই যে এখানে এই ইকুয়েশনটা ইউজ করতেছে, ঠিক আছে, এই যে এই ইকুয়েশনটা ছিল এখান থেকে এ পর্যন্ত। তার আগে দেখেন এখানে এফ আর বলে যে একটা জিনিস আছে, এফ আর, এফ আই, এফ জেড, এটা কিন্তু আমাদের কোশ্চিনে দেওয়া আছে। কেমন করে দেওয়া আছে দেখেন, কোশ্চিনে আমাদের এফ ভেক্টরের ভ্যালু দেওয়া আছে দেখেন। আচ্ছা এ আর আছে, তার মানে এর সাথে কি আছে, এফ আর, তাই না? আপনাদেরকে আগে বুঝাইছিলাম যে যে দিকটার সাথে থাকবে তার হচ্ছে কি হবে, এটার নিচে সাফিক্সটা সেম হবে, আর এফ এর এটা হচ্ছে ভ্যালু হবে, ম্যাগনিটিউড হবে। এটা এফ আই আছে, তাহলে এটা এফ আই। কোনটুকু এফ আর এফ আই দেখেন, এ আর বাদ দিয়ে যেটুকু আছে সেটুকু হচ্ছে এফ আর, এই যে এইটুকু হচ্ছে এফ আর, ঠিক আছে। আর এই যে এখান থেকে জেড থেকে সাইন ফাই, জেড সাইন ফাই হচ্ছে এফ ফাই এর ভ্যালু, ঠিক আছে, বুঝতে পারছেন কেমন করে পাইলাম? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। এখন এটা পাওয়ার পরে দেখেন এটা এফ আর, এফ আই, এফ জেড, এখানে ওখানে কিন্তু এফ জেড এর কোনো টার্ম ছিল না, দেখছেন উপরে, না, এই যে কোনো এখানে, আপডেট ছিল না। তার মানে এফ জেড টা জিরো হবে, ওকে। আচ্ছা ওকে। দেওয়া নাই মানেই তো জিরো, তাই না? এখন জি দেখেন ম্যাম। এখানে 1/r ডেল বাই ডেল আর, আর তো আমি জানি এখানে এমনিতে থাকবে, এফ আর এর ভ্যালুটা ছিল আর স্কয়ার কস স্কয়ার ফাই, কোশ্চিনের যে লেখা দেওয়া ছিল সেখান থেকে পাইছি, যে 1/r ডেল বাই ডেল ফাই, এখানে এফ ফাই এর ভ্যালু ছিল জেড সাইন ফাই, আর এফ জেড এর তো কোনো ভ্যালু ছিল না, তাই এখানে জিরো। আচ্ছা এখন দেখেন এখানে 1/r আছে ডেল বাই ডেল আর, এখন যদি এটা নিচেটা ডেল আর হয় তাহলে আর এর যে ভ্যালুগুলো আছে সেটার আমি ডিফারেন্সিয়েশন করতে পারবো, তাছাড়া বাকিগুলো তো কনস্ট্যান্ট, তাহলে এখানে কস স্কয়ার ফাইটা কনস্ট্যান্ট না, শুধু আরটা ভ্যারিয়েবল হবে, কারণ এটা সাপেক্ষে করছি যেহেতু, তাই না? আমরা তো নিয়ম অনুযায়ী জানি ডিফারেন্সিয়েশনে যে নিচে যেটা থাকবে সেটা সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করব, তাহলে জি ম্যাম। যেহেতু আর আছে সুতরাং তাহলে আর যেটুকু উপরে আছে শুধু সেটুকুই ভ্যারিয়েবল, বাকি হ্যাঁ, অংশটুকু আটা জিরো। কনস্ট্যান্ট। হ্যাঁ তাহলে কজ স্কয়ার ফাইটা, শুনতে পাচ্ছি না, কি বললেন? কজ স্কয়ার পাই ম্যাম কনস্ট্যান্ট কজ ভ্যালু স্কয়ার বাইটা কনস্ট্যান্ট, ওটাই বলতেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরব। তাহলে কজ স্কয়ার ফাইটা বাইরে নিলাম, বাই আর রাখলাম, আর এখানে আর কিউব, ঠিক আছে, তাহলে আর কিউব থাকলে কি হয় ডিফারেন্সিয়েশনের সময়, আর টু দি পাওয়ার এন থাকলে 3 এন হবে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, হ্যাঁ মানে 3 আর স্কয়ার আর কি। হ্যাঁ 3r স্কয়ার, ঠিক আছে, এই যে এখানে 3r স্কয়ার পাইলাম এইটুকুর জন্য, ঠিক আছে। জি ম্যাম। তারপরে 1/r ডেল বাই ডেল ফাই, এখানে তাহলে জেড টা কনস্ট্যান্ট, তাহলে জেড টা বের করে নিলাম, শুধু সাইন ফাইটা ভ্যারিয়েবল, সাইন ফাই কে যদি আমি করি ফাই এর সাপেক্ষে তাহলে কস ফাই হবে, ঠিক আছে, তাহলে জেড বাই আর কস ফাই, তাহলে 3r, এই 3r স্কয়ার আর এখানে নিচে ছিল r, তাহলে কাটলে একটা r থাকে, 3r কস স্কয়ার ফাই যোগ জেড কস ফাই বাই r, এইটুকুর ভ্যালু বের হয়ে গেল। এটা কার ভ্যালু বের হইলো, এটা হইলো এটার ভ্যালু, তাহলে আমরা এটার ভ্যালুও জানি এখন, ডিভির ভ্যালুও জানি এখন, ডিভির ভ্যালু যে এখানে বলা ছিল, ডিভির ভ্যালু যে এটা, এই যে এটা হচ্ছে এখানে দেখেন, এখানে কোনো দিকের কিছু নাই, ঠিক আছে, তাহলে এটা নিলাম, আর তিনটা ভ্যারিয়েবলই লিখতে হবে কিন্তু, কারণ ভলিউমে তো তিনটাই লেংথ, ঠিক আছে, তিনটাই ভ্যারিয়েবল, জেড এর ভ্যালু 0 থেকে 1, ফাই এর ভ্যালু 0 থেকে 2 পাই, আর এর ভ্যালু 0 থেকে 4, ওকে, এটুকু বুঝা গেছে? জি ম্যাম। ওকে এখন দেখেন, আচ্ছা ম্যাম আমার প্রেজেন্টটা দিয়েন, একটু কাজ আটকে, কে লিখছে এটা, একটু দেন, আমার প্রেজেন্টটা দিয়েন, একটু কাজ আটকে আছে। আশাবুল। আচ্ছা ঠিক আছে। ম্যাম
হ্যাঁ, আপনারা একটু মনে করায় দিয়েন, হ্যাঁ? অনেকজনই তো বলছে প্রেজেন্ট দিয়ে দিতে। আমিও মনে করবো, একটু মনে করার চেষ্টা করেন। ওকে, দেখেন এখানে আর আছে, ঠিক আছে? আরটাকে আমি ভেতরে নিয়ে নিচ্ছি। ভেতরে নিয়ে নিলে 3r স্কয়ার হয়, cos স্কয়ার 5 হয়। এটা একটা ধাপ মানে লাফ দিয়ে এখানে গেছে, ঠিক আছে? আমি পরের লাইনটা এখানে লিখতেছি। আমি ইন্টিগ্রেশনের টার্মগুলো লিখবো না, শুধু ভিতরের টার্মগুলো লিখবো, ঠিক আছে? তাহলে কি হয় এখানে 3r স্কয়ার হয়, ম্যাম কথা শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? তোর নেটওয়ার্কের সমস্যা, আমরা শুনতেছি। হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা, আমি এখন আরটাকে ভেতরে নিচ্ছি শুধু, হ্যাঁ? আগে লিখে নিই। এই যে এই আরটাকে ভিতরে নিচ্ছি, তাহলে 3r স্কয়ার cos স্কয়ার 5 যোগ, দেখেন এই আরটা যদি ভিতরে নিই তাহলে এ আর আর যে আরটা লিখবো সেটার সাথে কাটে যাবে, তাহলে থাকবে শুধু z cos 5। আর বাইরে থাকবে কোনটা? dr dz d5, dr d5 আর dz। স্যার ম্যাম আরটা হ্যাঁ পুরোটার সাথে গুণাকারে আছে না? হ্যাঁ, তাহলে জেড কস ফাই এর নিচে আর আর এর সাথে স্কোয়ার হবে না, আর স্কোয়ার? গুণ আকারে আছে বাবা, গুণ থাকলে তো ওপরেরটার সাথে, এটা আটটা বাইরে আছে, আটটা যদি ভিতরে নিই তাহলে এটা আর স্কয়ার হবে, আর ভেতরে নিলে উপরে আর নিচে আর, তা তো কাটে যাবে, কেমন করে স্কয়ার হবে? ঠিক আছে ম্যাম, কাটা যাবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন এটার পরে আমরা এখন হচ্ছে প্রথমে আর এর সাপেক্ষে করছি, এখানে প্রথমে আর এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? আর এর সাপেক্ষে করলে দেখেন এখানে কিন্তু z cos পাই, এখানে আর এর কোনো টার্ম নাই, মানে 1 আছে, এখানে ধরতে হবে। তাহলে 1 থাকলে 1 dr থাকলে শুধু r হয়। দেখেন এখানে শুধু একটা r যোগ হয়েছে। আর দেখেন প্রথমটাতে 3 cos স্কয়ার ফাইটা কনস্ট্যান্ট, তাহলে শুধু r স্কয়ার আছে, তাহলে r স্কয়ারটা কি হবে? r কিউব বাই 3 হবে না? r টু দি পাওয়ার n বাই হচ্ছে n প্লাস 1 বাই n প্লাস 1 না ইন্টিগ্রেশন করলে? এটা এটা না, ইন্টিগ্রেশন করলে যদি r স্কয়ার কে ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়? r কিউব বাই 3 হয় না? কথা বলেন জি ম্যাম। সবাই, একটু বলেন তো। আচ্ছা আমি শুনতেছি, দাঁড়ান। ইয়াসিন, মোস্তফা, মানিক, বুঝতে পারছেন? মানিক, উষা, ইয়েস ম্যাম। বুঝতে পারতেছেন যেটা লিখলাম আমি এখন? আবার বুঝান। বুঝতে পারেননি? আচ্ছা ঠিক আছে, আরেকবার বুঝাচ্ছি। এই আটটাকে আমি জাস্ট ভিতরে নিয়ে নিছি, এর ফলে কি হয়েছে? এই লাইনের পরের লাইন এটা, তাহলে 3r স্কয়ার cos স্কয়ার 5 যোগ z cos 5 ইনটু r বাই r, তাহলে আর আর কাটে যাবে, তাহলে z cos 5। এই আরটাকে ভিতরে ঢুকানোর ফলে আমার এই লাইনটা পাইছি। আর বাইরে থাকলে কোনটা কোনটা? dr d5 dz। এটুকু ক্লিয়ার? এটুকুর পরে আমি হচ্ছে পুরোটাকে আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, শুধুমাত্র আর এর সাপেক্ষে। যদি আর এর সাপেক্ষে করি তাহলে 3 cos স্কয়ার 5 টা হয় হচ্ছে কনস্ট্যান্ট, আর আর স্কয়ারটা শুধু ভ্যারিয়েবল হয়, কারণ আমি dr এর সাপেক্ষে করছি। তাহলে r কিউব মানে যেটা পাওয়ারটা আছে 2 হচ্ছে এখানে, n এর ভ্যালু 2, তাহলে 2 প্লাস 1 মানে r কিউব বাই 3 হচ্ছে এখানে। 3 cos স্কয়ার 5, এই যে 3 cos স্কয়ার 5 r কিউব বাই 3, এইটুকু পাচ্ছি, ঠিক আছে? আর তারপরেরটা দেখেন z cos 5, z cos 5 টা পুরোটাই কনস্ট্যান্ট, আর ভ্যারিয়েবলটা হচ্ছে dr শুধু, তাহলে 1 ইনটু dr, তাহলে শুধুমাত্র একটা r হবে, z cos 5 ইনটু r, ঠিক আছে? জি ম্যাম। এবার আমি একজনকে জিজ্ঞাসা করে দেখি বুঝতেছে কিনা। জাকির আছেন? জাকির, জি ম্যাম, আছি। বুঝতেছেন এটা? জি ম্যাম, প্রথমে আরটাকে ভিতরে নিছেন, ভিতরে হ্যাঁ নেওয়ার পরে একটা লাইন হয়েছে, হ্যাঁ, এরপরে ইন্টিগ্রেশন করলেন। আর এর সাপেক্ষে। হ্যাঁ। আচ্ছা, শ্রী পলাশ রয়, আপনি কি বুঝতেছেন?
শ্রী পলাশ রয়, শুনতে পাচ্ছেন? জি ম্যাম, আমি তো কেবল আসলাম, নেটের সমস্যা ছিল ম্যাম। ও, তাহলে আপনি রেকর্ডিংটা দেখে সমস্যা হলে পরের ক্লাসে বললেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাম। আর সৌরভ, সৌরভ বুঝতেছেন? সৌরভ বুঝতেছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সট লাইনে গেলাম। নেক্সট লাইনটা কি হবে? আমি শুধু এটার আপার আর লোয়ার লিমিট বসাই দিব, ঠিক আছে? 3 3 দেখেন কাটে গেল। আর 8টা, তাহলে 8টা আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু কিউব না 4 কিউব না? কারণ 0 বসাইলে তো হ্যাঁ হচ্ছে আমার 0 0 তো দেওয়ার দরকার নেই, শুধুমাত্র জন্য আর এর ভ্যালু 4 বসাই দিছি। বা আপনারা এটাও করতে পারেন 4 কিউব মাইনাস 0 কিউব, 0 কিউবের ভ্যালু তো 0ই। ওকে, ওই জন্য 4 কিউব পাইলাম। তারপর কি করছে? তারপরে দেখেন এই যে যেটুকু অংশ আছে ওইটুকু অংশকে আমি বার করে নিচ্ছি, ঠিক আছে? বের করে নিলে কি হবে? আমাকে ডি ফাই এর সাপেক্ষে এবার আমি করতেছি, ডি ফাই এর সাপেক্ষে। ডি ফাই এর সাপেক্ষে করলে কজ স্কয়ার ফাই কে আমি উপরেও করে দেখাইলাম, হাফ ইন্টু 2 নিলে 1 প্লাস কস 2 ফাই বাই 2, ঠিক আছে? বুঝতে পারছেন? ম্যাম 4Q-টা বুঝি নাই, 4Q-টা আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। এই 4টা এখানে বসাই দিচ্ছি আমরা। এই আর এর ভ্যালু 4 না? আর এর ভ্যালু 4 না? তাহলে আমি 3 3 কাটলাম, তাহলে আর এর ভ্যালু 4, 0 তো বসানোর দরকার নাই, 0 তো 0ই। তাহলে কি শুধু আপার লিমিটটা বসাচ্ছি, তাহলে আপার লিমিট বসালে আর কিউব ইনটু কজ স্কয়ার ফাই। কজ স্কয়ার ফাইটাই কিভাবে করছি? ফাই এটাতে হাফ নিয়ে 2 দিয়ে গুণ করে দিছি, তাহলে হাফটা থাকলো নিচে আর 2 দিয়ে গুণ করার ফলে 1 যোগ cos 2 ফাই লিখতে পারছি, প্লাস জেড cos ফাই। জেড cos ফাই ঠিকই থাকলো, আর এই যে এখানে আর আছে, আর এর ভ্যালুটা 4 বসাই দিছি। বুঝে গেছে? জি ম্যাম। ওকে, তারপরে দেখেন এখন এটুকু পাওয়ার পরে আমি এখন ডি ফাই এর সাপেক্ষে করব, ঠিক আছে? এটুকু আমি পেয়ে গেলাম, এখন ডি ফাই এর সাপেক্ষে করব। 4 কিউবের ভ্যালু হচ্ছে 32, ঠিক আছে? 4 কিউবের ভ্যালু কি 32 নাকি 64 বলেন? আমি তো ভুল বললাম। 64। 64। 64। হ্যাঁ হ্যাঁ ম্যাম। হ্যাঁ, কারণ হচ্ছে যে হাফটা বের করে নিছে, 64 ভাগ 2 করে তাহলে 32 হয়, ঠিক আছে? এই জন্য হাফটা বের করে নিছে। তারপর দেখেন 1 আছে, তাহলে 1 প্লাস কস ফাই 1 প্লাস কস 2 ফাই এর এখন আমি ইন্টিগ্রেশন করতেছি। হাফটা বের করে নেওয়ার জন্য এখানে 32 হয়েছে। তাহলে 1 যদি থাকে, 1 ইন্টু ডি ফাই থাকে, তাহলে শুধু ফাই, তাই না? 1 ইন্টু ডি ফাই তার মানে কি ফাই প্লাস ভাই কস 2 ফাই, এই টুটা আগে বের করে নিছি। 1 ইন্টু ডি ফাই মানে ফাই, আর কস 2 ফাই এর জন্য আমি সাইন 2 ফাই বাই 2 করতে পারছি, তাই না? জি ম্যাম। বুঝতে পারছেন জাকির? জি ম্যাম। আচ্ছা, তারপরে হচ্ছে রিজওয়ান, কি বুঝতে পারতেছেন? জি আমি শুনতে পাচ্ছি বুঝতে পারছেন কি কিছু? মোটামুটি ম্যাম। এটা কিন্তু না বুঝার কিছু নাই, এটা তো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। জি ম্যাম, এগুলো ডিফারেন্স ইন্টিগ্রেশন। একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? না প্র্যাকটিস করলে সমস্যা হয়ে পড়ে। আচ্ছা ম্যাম। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখেন এই যে 4z cos phi, এর কিন্তু শুধু phi এর সাপেক্ষে করতে, তাহলে 4z টা কনস্ট্যান্ট, 4z টা বের করে নিলাম, cos phi কে sin phi করে দিলাম, আর লিমিট বসা দিলাম 0 টু 2 পাই, এখানে লিমিট বসা দিলাম এটুকুর জন্য 0 টু 2 পাই, ঠিক আছে? এরপরে কি করছি? 32 ইনটু এখানে 2 পাই বসাইছি phi এর জায়গায়, যোগ sin 2 ইনটু 2 পাই, এটার ভ্যালু হচ্ছে 0। সাইনের যে কোনো জোড়া সংখ্যক যদি 2 ইনটু সামথিং থাকে তাহলে কি হবে? এটা 0 হবে, তাহলে এটা 0, ঠিক আছে? প্লাস কি করলাম, আর 0 এর ভ্যালু তো 0ই, এটার ভ্যালু 0, sin 0 এর ভ্যালু 0, ঠিক আছে? ওজন্য বাদ। প্লাস 4z sin 2 পাই এর ভ্যালু আমি আগেই বললাম 0, তাহলে এখানে 0, তাহলে পাওয়া গেল কত? 32 ইনটু 2 পাই মানে 64 পাই, ঠিক আছে? আর এখানে z এর এখনো আছে, কিন্তু z এর ইন্টিগ্রেশন করিনি, তাহলে এখানে z এর কোনো টার্ম নাই, তাহলে 1 ইনটু dz মানে শুধু dz, শুধু z আছে, আর z এর ভ্যালু 1 বসাই দিলে এখানে কি হবে? 64 পাই থাকবে। তাহলে দেখেন লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সমান না? উপরে দেখেন 64 পাই পাইছিলাম এইটুকুতে, এটাতে, এইটুকুর জন্য, আর এইটুকুর জন্য 64 পাই পেলাম, তাহলে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সমান সমান, তার মানে ডাইভারজেন্স থিওরেমটা ভেরিফাইড হয়ে গেছে বা প্রুভড হয়ে গেছে, ঠিক আছে? ম্যাম এটা দুইটা আলাদা আলাদা বের করার পরে তারপরে যে ইয়ে করতে হবে। ভেরিফাই করতে হবে। জি ম্যাম। এখন এটা এই অঙ্ক সংক্রান্ত যে কোনো সমস্যা একটু বলেন, আমি সমাধান করে আর আপনাদের ম্যাম বই এইখানে থেকে তো যাবো। আপনি যেগুলো লাস্টে বুঝালেন ওগুলো তো একদম বেসিক ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন। সমস্যা হচ্ছে কি জানেন জাকি, যে বেসিক জিনিসই ভুলে যান আপনারা, সত্যি এটা এটা ভুলও হয় পরীক্ষায়, আপনারা দেখবেন কঠিন কঠিন জিনিস ভুল হবে না, এই জিনিসগুলাই ক্যালকুলেশনে ভুল করে ফেলবেন।
সিরিয়াসলি আমি আগেও নিছি তো সাবজেক্ট, আমি জানি এই জিনিসগুলো ভুল হয়, এজন্য একটু ব্যাখ্যা করে বুঝাই দিলাম। যদি ভুল হয় তাহলে প্র্যাকটিস করে ঠিক করতে হবে, ঠিক আছে? এগুলা জিনিস, এই বেসিক জিনিসগুলো কিন্তু ভুল হয় বেশি, ঠিক আছে? চর্চা করতে হবে এটা। জি ম্যাম। আচ্ছা তাহলে কি আমি আগাবো? একবার জিজ্ঞাসা করে দেন কে কে বুঝতে পারছে না বুঝতে পারছে। আম, ম্যাম আপনি ওইটা মনে করে দিতে বলছিলেন, অলরেডি 45 বাজে ম্যাম। আজকে কিন্তু 5:10 আগে ছাড়বো না। ম্যাম আপনি তো বললেন যে ওই 20 মিনিট আগে মনে করে দিতে, তাই বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ জাকির, আমার মনে আছে, আমি বলছি 5:10 পর্যন্ত আজকে কিন্তু ক্লাস নিবো একটু, হ্যাঁ? কারণ ম্যাম এই যে অলরেডি ম্যাম 45, 20 মিনিট নিলে 5টা 5, তারপরে অ্যাটেন্ডেন্স 5টা 10 হয়ে যাবে। ও আচ্ছা তাই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর সময় নষ্ট করা যাবে না। এখন তাহলে আমি নৈবত দিকে চলে যাই, ঠিক আছে? আপনারা এই জি পর্যন্ত ম্যাম। আশা করি বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন, ছুটির পরে, ছুটির মধ্যে ভালো করে দেখবেন, পরে আমাকে কোশ্চিন করবেন, ঠিক আছে? ওকে, আপনাদের এখন যেটা বলবো সেটা হচ্ছে সিটির জন্য। আমি জাকিরকে প্রথমেই বলছিলাম মনে করাই দিতে। আচ্ছা, আমি কি জাস্ট মানে লাইন বাই লাইন মানে কোনটা দিতে পারি, মানে শর্ট করে দিব এরকম করে, কি বলেন? কিভাবে করলে বেশি ভালো হয়? সাজেশন দিয়ে দেন। আমি কি টপিক বলবো যে টপিকটা পড়ে নিয়েন, নাকি জাস্ট লাইন বাই লাইন আমি বলে দিব কোন লাইনটা এখান থেকে ইম্পর্টেন্ট, কোন লাইনগুলো পড়বেন, এরকম? লাইন বাই লাইন বলে দেন। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখান থেকে এই যে এইখান থেকে এই লাইনটা দরকার। দরকার কেমন কোশ্চেন হতে পারে? দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ প্রডিউসড বাই স্টেশনারি চার্জেস এন্ড ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রডিউসড বাই মুভিং চার্জেস। আমি এখানে কিন্তু দিতে পারি দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ প্রডিউসড বাই ড্যাশ চার্জেস, ঠিক আছে? দিয়ে অপশন দিতে পারি স্টেশনারি, মুভিং, তারপরে তৃতীয় নম্বর অপশন দিতে পারি স্টেশনারি এন্ড মুভিং, আর 4 নম্বরে অন্য একটা অপশন দিয়ে দিতে পারি, ঠিক আছে? এরকম আপনাদের অ্যান্সার হবে শুধু স্টেশনারি। বুঝতে পারছেন কেমন কোশ্চেন হতে পারে? ম্যাম তারপরে ওই শূন্যস্থান পূরণের মধ্যে আর কি, আগে ছোটবেলায় যেরকম পড়ছি হ্যাঁ, ছোটবেলায় যেগুলো পড়ছেন শূন্যস্থান পূরণের মতন, ওটা আপনাদের কুইজ হয় না, কুইজ টাইপের একটু, বুঝতে পারছেন? কুইজ টাইপের একটু শূন্যস্থান, অথবা হচ্ছে ফিল ইন দা কি বলে মাল্টিপল চয়েস, ঠিক আছে? এরকম। তবে আমি শূন্যস্থান দিব না, মাল্টিপল চয়েসই দিব, আপনাদের এটা বেশ সুবিধা হবে। জাস্ট টিক জি দিয়ে ম্যাম। দিবেন, বুঝছেন? ওকে। যেটা হবে টিক, এই। আর এটার জন্য টাইমও কম দিব, সুতরাং মানে তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? এই, আচ্ছা ঠিক আছে, তারপরে ওইটুকু গেল। এরপর এটা দিতে পারি দা ফোর্স, এই যে এখান থেকে এই পর্যন্ত। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি বা ইলেকট্রিক ফিল্ড কি, এটা সংজ্ঞাটাও দিতে পারি, ঠিক আছে? যে পুরোটা লিখে দিতে পারি ইজ কল্ড, এই যে পুরোটা দিতে পারি দ্য ফোর্স অ্যারাউন্ড দ্য ইলেকট্রিক চার্জ পার্টিকেল ইজ কল্ড এন্ড ড্যাশ, ঠিক আছে? এই ড্যাশের জন্য আমি অনেকগুলো অপশন দিয়ে দিব, আপনাদের পূরণ করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? তারপরে এই যে এটা দিব না, এটা ওটাই ঠিক আছে, থাক, আর দরকার নাই। তারপর এই যে ডিফারেন্স থেকে অনেকগুলো করতে পারি, ঠিক আছে? আগেরটা কি বলছেন, আগেরটা একটু যদি আবার বলেন। আমি জাস্ট হচ্ছে সংজ্ঞা, এই যে সংজ্ঞা আছে না ইলেকট্রিক ফিল্ডের, সংজ্ঞাটা পুরো তুলে দিব, এই যে ইজ কল্ড এন্ড এটাতে ড্যাশ দিয়ে দিব, যেটা কি বলে, জি বুঝলেন? ম্যাম, বুঝছি বুঝছি। আচ্ছা, তারপর দেখেন এই ডিফারেন্স থেকে বেশি কোশ্চেন করব, ঠিক আছে? এই যে এসআই ইউনিটটা পড়বেন, ইলেকট্রিক ফিল্ডের কোনটা আর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের কোনটা, এসআই ইউনিটটা, ঠিক আছে? এটা দিতে পারি। তারপর ম্যাম আগেটা একটু দাগিয়ে দেন, যে এসআই এটা ইউনিট। জি, এই যে এটা দাগানোর কি আছে, বলে তো দিলাম। মানে একটু দাগ দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে এবার। জি ম্যাম। আচ্ছা, তারপরে ইলেকট্রিক ফিল্ড মাপার যন্ত্রের নাম কি? ইলেকট্রোমিটার। আর ম্যাগনেটিক ফিল্ডের মাপার যন্ত্র কি? ম্যাগনেটোমিটার, ঠিক আছে? এটা। তারপর আমি এটা দিতে পারি যে এখানে দেখেন ইউনিট পোল আর একটা হচ্ছে ডাইপোল। ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়, প্রডিউস হয় কার মাধ্যমে? ইউনিট পোলের মাধ্যমে। এবং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় কার মাধ্যমে? ডাইপোলের মাধ্যমে। এটা আমি কোশ্চেন দিতে পারি, ঠিক আছে? যে কোনটা কিসের মাধ্যমে মানে প্রডিউস হয়, অপশনে থাকবে, ঠিক আছে? ইউনিট পোল অথবা ডাইপোল। বুঝতে পারছেন? এই, তারপর এটা দিতে পারি যে একটা ইলেকট্রিক ফিল্ড লাইন কোথা থেকে শুরু হবে, কোথায় শেষ হবে? পজিটিভ চার্জ থেকে শুরু হবে আর নেগেটিভ চার্জে গিয়ে শেষ হবে, ঠিক আছে?
একটা যে কোনো কিছু দিয়ে দিতে পারি যে পজিটিভ চার্জ থেকে শুরু হবে, আর নেগেটিভ চার্জের ওখানে ব্ল্যাঙ্ক রাখে দিতে পারি, তখন নেগেটিভ চার্জের ক্ষেত্রে আপনাদের পূরণ করতে হবে, ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রেও নর্থ পোল থেকে শুরু হবে, সাউথ পোলে গিয়ে শেষ হবে, ঠিক আছে? আর একটা জিনিস দিতে পারি যে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা কখনো লুপ ক্রিয়েট করবে না, লুপ ক্রিয়েট করবে কে? ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? আমি লিখতে পারি যে দ্য ফলোইং ড্যাশ ফিল্ড লাইন্স ডু নট ফর্ম আ লুপ, তখন কোনটা হবে? তাহলে ইলেকট্রিক ফিল্ড। যদি আমি বলি ড্যাশ ফিল্ড লাইন্স ফ্রম আ ক্লোজ লুপ, তাহলে কি হবে? ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ম্যাগনেটিক ম্যাম, ফিল্ডের ক্ষেত্রে ক্লোজ লুপ, বুঝছি। ঠিক আছে? আর ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে নট কোনো লুপ নাই, ঠিক আছে? তারপরে আমি এটা বলতে পারি ইলেকট্রিক ফিল্ড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা কি ড্যাশ, ঠিক আছে? এটা হচ্ছে ফ্লাক্সের। আর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে কার উপর ডিপেন্ড করে? দ্য নাম্বার অফ ফিল্ড লাইনস এর উপরে, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ফ্লাক্সের উপরে, আর ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে নাম্বার অফ ফিল্ড লাইনস এর ক্ষেত্রে, ওকে? এরকম কোশ্চেন দিতে পারি। তারপর এই যে কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? কয়টা কোঅর্ডিনেট সিস্টেম আছে এটা বলতে পারি, বা আমি বলতে পারি যে কোঅর্ডিনেট সিস্টেম গুলোর নাম কি। এই তিনটে কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে দিতে পারি এবং একটা অন্যটা দিতে পারি, তখন অ্যান্সার কি হবে? তিনটাই, ঠিক আছে? তিনটাতে টিক দিবেন। অথবা দিতে পারেন যে যখন 4 নম্বর যে দিতে পারি অল অফ দ্য থ্রি, এরকমও দিতে পারেন, ঠিক আছে? কোশ্চেন দেখে অ্যান্সার করবেন, প্রথমটা দেখে এই তো এটা হবে এরকম বললেই হবে না, কিন্তু কোশ্চেনটা দেখে অ্যান্সার করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে কার্টেসিয়ানের ক্ষেত্রে দুই টাইপ অফ সিস্টেম আছে, একটা রাইট হ্যান্ডেড, একটা হচ্ছে লেফট হ্যান্ডেড, এটা লিখতে দিতে পারি, ঠিক আছে? এটা গেল। আর একটা জিনিস বলতে পারি, যখন রাইট হ্যান্ডেড সিস্টেম ছিল তখন কি হয়েছিল? আপওয়ার্ডে ছিল স্ক্রুটা, কিন্তু এখানে দেখেন if right hand is used then thumb indicates x axis and the forefinger indicates y axis and middle finger indicates z axis when three fingers are held mutually perpendicular to each other, ঠিক আছে? তো আমি এই কোশ্চেনটা এরকম করে হবে না, কোশ্চেনটা হবে in the right hand system the screw is dash, অ্যান্সার হবে আপওয়ার্ড। লেফট হ্যান্ডের সিস্টেমটা দিব না, দিলে রাইট হ্যান্ডেরটাই দিব, ঠিক আছে? শেষ। তারপরে আরো আছে, ওই পর্যন্ত শেষ। এই যে এটা x ইকুয়াল 0 প্লেনকে বলে 2 ডাইমেনশনাল অথবা yz প্লেন, মানে যেটা 0 সেটা বাদ দিয়ে ওই প্লেনটাকে নামকরণ করা হয় yz। y যদি 0 হয় তাহলে হবে xz, ঠিক আছে? z যদি 0 হয় নাম হবে xy, ঠিক আছে? বোঝা যাচ্ছে পয়েন্টগুলা যেটা বলতেছি? জি ম্যাম, কি সহজ না কঠিন লাগে? সহজই লাগতেছে, এখন পরীক্ষা দিলে বলতে পারবো। আপনাদের কিন্তু মাল্টিপল চয়েস দিলে আরো বেশি ইজি। আপনারা অ্যাসাইনমেন্টের জন্য পাগল হয়ে গেছিলেন, মাল্টিপল চয়েস দেখছেন ফটফট করে অ্যান্সার করা যায়, আর বেশি সময়ও লাগে না। যাই হোক, একটা অ্যান্সার নিব আর কি, মানে পরীক্ষা নিব মাল্টিপল চয়েসের। আর কোশ্চেন থাকবে মোটামুটি 20টা, বুঝছেন? কারণ 20 মার্কসের যে, ঠিক আছে? প্রত্যেকটাতে 1 মার্ক করে। আচ্ছা, তারপরে ম্যাম সিটি 10 মার্কের না? কি কি বললেন? ম্যাম সিটি তো 10 মার্কের হয় না? সিটি তো 10 মার্কের হয়, কিন্তু পুরা মিলে তো 20 মার্কস না আপনাদের সিটিতে কুইজে? হ্যাঁ হ্যাঁ, ও বললো আর কি, মানে এমসিকিউ আকারে 10 মার্কেরই নেবেন, তাহলে এতগুলো মেবি এরকম কিছু আর কি। না না না, মাল্টিপল চয়েস নিলে আমি 20টাই দিব। আপনাদের অ্যাসাইনমেন্টের ওই 10ও দিই, মাল্টিপল চয়েসে 20 দিব, ওটার অর্ধেক করে দিব, বুঝছেন? যেটাই পাবেন তার অর্ধেক করে দিব, এই। অল্প জিনিস দেওয়া যাবে না, বেশি দিতে হবে। আচ্ছা, এখন দেখেন আর একটা বিষয়, আপনাদের তো শুধু কোশ্চেন দিলেই হয় না, আমাকে তো সিওপিও মিলাইতে হয়, আমাকে তো কোশ্চেন সাবমিট করতে হয়, তাই না? তো 10টা দিলে হবে না আমার, এটা যদি মাল্টিপল চয়েস নিই তাহলে একটু বেশি দিতে হবে, ঠিক আছে? এই। যাই হোক, এখন দেখেন আপনাদের কোন টিচার কি বলছে মাল্টিপল চয়েস বা হচ্ছে অ্যাসাইনমেন্টের কথা, মানে সিটির কথা কিছু বলছে? কেউ কিছু বলছে নাকি? সি আর কিছু বলো না। সিআর কথা বললেন।
বলছে মোটামুটি আর কি এমসিকিউ ব্যাপারেই। কে বলছে? আপনার ওই হুমায়ুন স্যার বলছে আর কি, তারপরে রব আচ্ছা, স্যার আছে এমসিকিউ আকারে। মানে ওনারা দুইটাই এমসিকিউ আকারে নিবেন? এমসিকিউ বলছে, পরবর্তীতে কি করবে সেটা এখনো বলে নাই, ফার্স্ট একটা এমসিকিউ। আচ্ছা ঠিক আছে, তাহলে তো সবার সাথে ম্যাচিং হচ্ছে আমারও। ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে এই পজিশন ভেক্টরকে রেডিয়াস ভেক্টরও বলা হয়, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আচ্ছা আমি আরেকটা জিনিস লিখতে পারি, যে দিতে পারি, এটা এখানে লেখা নাই, পজিশন ভেক্টর এবং ডিসটেন্স ভেক্টর কি সেম, এরকম করে লিখতে পারি, দ্য পজিশন ভেক্টর এন্ড ডিসটেন্স ভেক্টর আর দ্য সেম। এটা কি সত্যি? নিশ্চয়ই সত্যি না, তাহলে ফলস। ঠিক আছে, আমি অপশন দিতে পারি ট্রু ফলস এরকম, ঠিক আছে? কারণ ট্রু দিয়ে দিবেন, সরি ফলস দিয়ে দিবেন, ঠিক আছে? কারণ পজিশন ভেক্টর আর ডিসটেন্স ভেক্টর একই না। ওকে, আচ্ছা এবার ডিসটেন্স যেমন পজিশন ভেক্টরকে রেডিয়াস ভেক্টর বলে, ডিসটেন্স ভেক্টরকে বলে হচ্ছে সেপারেশন ভেক্টর। ঠিক আছে? আর সেপারেশন ভেক্টর মানে কি বললেন, বুঝি নাই ম্যাম। ডিসটেন্স ভেক্টরকে সেপারেশন ভেক্টর বলে। বুঝছি ম্যাম। আচ্ছা তারপরে আমি বলতে পারি যে এই যে ডিসটেন্স ভেক্টর এবং ইউনিট ভেক্টর বের করার স্টেপ কয়টা দেখেন, এখানে ইউনিট ভেক্টর বের করার স্টেপ হচ্ছে 5টা। আমি বলতে পারি কয়টা, ধরুন আপনাদের অ্যান্সার অনেকগুলো দিতে পারি, 1 2 3 4 এরকম দিতে পারি, আপনাদের স্টেপ সংখ্যা হচ্ছে 5টা, মনে রাখতে হবে, ঠিক আছে? 5। তারপর আমি এভাবে লিখে দিতে পারি যে ম্যাম আমাদের 10টাই দেন না, আমাদের 20টা হলে ম্যাম বেশি হয়ে যায় না ম্যাম, মাল্টিপলে 10টা হলে কম হয়ে যায় না? ম্যাম 1 মার্ক করে তো এখানে কম 10টা হবে একটা করে দেন ম্যাম, 20টা অনেক বেশি হয়ে যাবে ম্যাম, সবাই 10টা করে দেবে ম্যাম। কে বলছে 10টা করে দিবে? সিআর কে মনে হয় ম্যাম, স্যারে বলছে ম্যাম। ম্যাম 10টা বেশি দিলে কিভাবে হয় ম্যাম, 10টাই দেন ম্যাম। যদি আচ্ছা ঠিক আছে, আপনাদের কথা মানে নিলাম, 10টা দিব, কিন্তু 10 মিনিট না তাই হয় নাকি ম্যাম, 10 মিনিট হয় নাকি? সবাই 10 মিনিটে দিবে, ঠিক আছে? 10টা দিলে সবাই 10 মিনিট দিবে। ম্যাম অন্তত 20 মিনিট দেন। 20 মিনিট ম্যাম, 20 মিনিট দেন। 1 আওয়ার 1 ঘন্টা সময় লাগে। না 1 ঘন্টা তো কখনোই সম্ভব না। মাল্টিপল চয়েস যদি 20টা দিই, নেটওয়ার্কের একটা সমস্যা থাকবে না ম্যাম, মনে করেন কেউ যদি পরীক্ষা যখন জিতে গেল তখন যদি নেটওয়ার্কের সমস্যা হয় ম্যাম, সেক্ষেত্রে আমি সবকিছুতেই ম্যাম আপনাদের দিতে হবে। আমি হচ্ছে খুব বেশি হলে 20 মিনিট দিতে পারি 10টার জন্য, খুব বেশি হয়ে যায়, ঠিক আছে? কারণ তার বেশি দিলে আপনারা শুনবেন ফোন দিয়ে কি দিছিস, এরকম করা যাবে না, বুঝছেন? এটার জন্য ম্যাম আমার টাইম কম দিতে হবে। আপনি যদি পরীক্ষা নেন তাহলে আগে লিংকটা দিয়ে তারপরে নির্দিষ্ট একটা সময় বলে দিবেন, এবং নির্দিষ্ট একটা সময় ওইখানে ইয়ে দিলে ওইটা ওপেন হবে। ওইটা হলে কি হবে, আমাদের যেমন আমরা ওই ফর্মটা প্রথমে ঢুকে দেখবো হয় কিনা, আবার কেউ আবার ওই সময় তাদের নেটের সমস্যা হইতে পারে, কারো ওয়াইফাই না থাকতে পারে ম্যাম, তাদের কি করা যায়? জি ম্যাম ঠিকই বলতে থাকি। আচ্ছা আমি হচ্ছে একটু ভাবে দেখবো, এটা ভাবে দেখে আপনাদেরকে বলবো নি, ঠিক আছে? 10টা বা 20টা আছে দেখবো নি, আমি 10টা দিলে 10টাই দিব, সমস্যা নেই, ঠিক আছে? ম্যাম 10টাই দিয়েন ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আগে একটু ভাবে দেখি, পরে বলবো, এখনো সিওরিটি দিতে পারতেছি না কয়টা দিব। আর টাইমের ব্যাপারটা একটু আমি ভাবে দেখি, এক একজনের সমস্যা থাকতে পারে, তো আমি একটু ভাবে দেখি পরে বলবো, হ্যাঁ? ওকে ম্যাম। আচ্ছা আমি ধরেন এটা দিতে পারি, ঠিক আছে? এই যে এইটা বা এইটা বা এইটা, ডিফারেন্সিয়াল ভেক্টর সারফেস এরিয়া নরমাল টু এক্স ডিরেকশন দিলে মানে বুঝতে হবেন এটা এখানে এক্স আছে, এক্স ভেক্টর হবে, তাহলে এক্স টা কনস্ট্যান্ট, তাহলে ভ্যারিয়েবল কোনটা, ডি ওয়াই ডিজেড, ঠিক আছে? এরকম কোন একটা দিয়ে দিতে পারি আমি, ডিফারেন্সিয়াল ভেক্টর সারফেস এরিয়া নরমাল টু এক্স ডিরেকশন, তখন আপনাদের এইটা হবে কারেক্ট অ্যান্সার, এটা বা এইটা না, ঠিক আছে? অপশনে হয়তো 3টাই থাকবে। আর 2 একটা দিব, আর বেশি না, কারণ আচ্ছা ফাইটাকে বলা হয় কি, অ্যাজিমুথ অ্যাঙ্গেল, ঠিক আছে? ফাইটাকে অ্যাজিমুথ অ্যাঙ্গেল বলে। এখান থেকে সিলিন্ড্রিকালের এই ভ্যারিয়েবল গুলোর আপনারা লিমিট দেখবেন, ওকে? লিমিট দেখতে হবে এখানে। তারপর ম্যাম আর দিয়েন না, 2টা হয়েছে তো ম্যাম। আরেকটু দিয়ে দিই, দাঁড়ান আরো কয়েকটা দিই। এটা দিচ্ছি কেন জানেন? আপনাদের শুধু পরীক্ষা নেওয়ার জন্য না, আপনারা যারা পড়াশোনা করেন না তারা এটার জন্য হলেও একটু দেখবে, দেখলে মনে থাকবে, পরে ভালো পারবে, ঠিক আছে? এই জন্যে। আচ্ছা আরেকটা বিষয় দিতে পারি, যে কোনো একটা ছবি তুলে দিতে পারি, এটা অথবা এটা অথবা এটা,
বলতে হবে এটা কোন, মানে যদি আমি মাঝখানে ছবিটা দিই এটা কোন প্লেন, ফাই কনস্ট্যান্ট প্লেন। অপশনে অনেকগুলো থাকবে, আপনারা দিতে হবে ফাই কনস্ট্যান্ট প্লেন। ঠিক আছে, আর দুইটা দিব। দাঁড়ান, কঠিন লাগতেছে, খুব সহজ জিনিস দিচ্ছি তো, খুব কঠিন লাগতেছে। না ম্যাম। ম্যাম অনেকগুলো হয়ে যাচ্ছে এই আর কি একসাথে। অনেকগুলো মোটামুটি, এত ছোট ছোট কোশ্চেন না, আপনাদের এমনিতেই মনে থাকবে এগুলা। আচ্ছা, আরেকটাও দিতে পারি যে এটা অথবা এটা, ওই যে আগেরটার মতন, ঠিক আছে। ডিফারেন্সিয়াল ভেক্টর সারফেস এর নরমাল টু আর্ট ডিরেকশন, ঠিক আছে, তখন আপনাদের এটা লিখতে হবে। বুঝতে পারছেন? আমি আরো স্পেসিফিক্যালি বলে দিতে পারি ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, তখন এটা দিতে হবে। আপনাদের কার্টেসিয়ান আর স্ফেরিক্যাল, সরি কার্টেসিয়ান আর সিলিন্ড্রিক্যাল থেকেই করব, স্ফেরিক্যাল থেকে কিছু করব না। ঠিক আছে, আর হচ্ছে যে এই সম্পর্কগুলো দিতে পারি, এই সম্পর্কগুলো জাস্ট দেখে নেবেন একবার করে, এই শেষ।